আচ্ছা, ক্লাসের রেকর্ডিং আমরা শুরু করলাম। একজন বলছে, স্যার পেজ খুলবো কি ডিজিটাল মার্কেটিং কাজ করার জন্য? আমার আর্টের একটা পেজ আছে আগে থেকে। যাদের আগে থেকে পেজ আছে, আপনারা যদি নতুন পেজ ক্রিয়েট নাও করতে চান সমস্যা নেই। আজকে একটা জিনিস আপনাদেরকে দেখানো হবে, সেটা আমি বের করি, একটু দাঁড়ান। ওকে, সবাই একটু আমার স্ক্রিনটা খেয়াল করেন। আপনারা অনেকে হচ্ছে কার্ড নিয়ে কথা বলছিলেন যে আমরা ফেসবুকে কোন ধরনের কার্ড নিতে পারি বা কোন ধরনের কার্ড ইউজ করা যেতে পারে ফেসবুক অ্যাডভার্টাইজমেন্টে কাজ করার জন্য। দেখেন, যদি আপনি ক্লায়েন্টের জন্য কাজ করেন, সো আপনি যখন কোনো ক্লায়েন্টের জন্য কাজ করবেন, আপনাকে কোনো কার্ড লাগবে না। কারণ যে ক্লায়েন্টের জন্য কাজ করবেন, আপনি তারই অ্যাড ম্যানেজারে বা তার ফেসবুক পেজ থেকে কাজ করবেন। সেই আপনাকে পেমেন্ট মেথডে সবকিছু দিয়ে দেবে, আপনাকে কিছু করতে হবে না। ওগুলো আগে থেকে সেট আপ থাকবে। আর যদি আপনি নিজের বিজনেসের জন্য কাজ করেন, বা ধরেন যে আপনি বাংলাদেশের কোনো একটা প্রতিষ্ঠানে জব করেন, তো সেখানে আপনাকে হয়তো বা অ্যাডের কাজগুলো নিজেকে করতে হবে। সেই ক্ষেত্রে আপনাকে যদি কোনো কোম্পানিতে জব করেন, তাহলে যে কোম্পানিতে জব করতেছেন তাদেরকে বলতে হবে যাতে তারা কার্ড দিয়ে দেয়। আর যখন নিজের অনলাইন বিজনেসের জন্য কাজ করবেন, সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, নিজের জন্য একটা কার্ড বানাইতে পারেন। এখন এটার আবার অনেকগুলো ইয়ে আছে, কি বলে, বিকল্প আছে। যেমন অনেকগুলো প্রতিষ্ঠান আছে যারা হচ্ছে আপনাকে কোনো কার্ড ছাড়া অ্যাডভার্টাইজমেন্ট রান করার সুযোগ দেয়। এটা হচ্ছে এইচটিটি পুলের আন্ডারে অনেকগুলো প্রতিষ্ঠান আছে যারা এই কাজটা করে। যেমন একটা হচ্ছে এসএসএল ওয়্যারলেস, মানে বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান। এছাড়াও আরো অনেকগুলো প্রতিষ্ঠান আছে যেগুলো আপনারা নর্মালি একটু ফেসবুকে সার্চ টার্চ দিয়ে পাবেন। সো একটু দেখাই। এসএসএল ওয়্যারলেস, তাই না? ওকে, সো এটা দেখেন, এরা যে কাজটা করে, আপনার ফেসবুক অ্যাড ম্যানেজারে একটা অ্যামাউন্ট, যত অ্যামাউন্ট আপনি চান সেই অ্যামাউন্টটা আপনাকে রিচার্জ করে দেয়, এবং আপনি পরবর্তীতে সেই অ্যামাউন্টটা এখানে স্পেন্ড করতে পারেন। ঠিক আছে, একটা অ্যামাউন্ট রিচার্জ করে দেয় আপনাকে, আর আপনি মাস শেষে তাদেরকে টাকা দিয়ে দিতে পারেন। তো এরকম আরো কিছু প্রতিষ্ঠান থাকতে পারে, যারা আমার এই মুহূর্তে নাম মনে পড়তেছে না, এরকম আছে আর কি। যাই হোক, তো এই ক্ষেত্রে যদি আপনার কার্ড নাও থাকে, তারপরেও কিন্তু আপনি আপনার বিজনেস গুলো এভাবে রান করতে পারবেন। ঠিক আছে, এটা কি জানতেন আপনারা? বা এরকম কোনো প্রতিষ্ঠান আছে যার সাথে কাজ করছেন বা করেন? একটু নাম থাকলে বলেন তো, এটা আমারও দরকার, কিছু নাম একটু জানা দরকার আমার। আচ্ছা, ওকে, সো দেখেন একটু, ফেসবুকে কি সমস্যা, এত স্লো লোড নিচ্ছে কেন? সো একটা প্রতিষ্ঠান আছে যেটার নাম হচ্ছে এইচটিটি পুল, হ্যাঁ। এরা কি করে, এরা হচ্ছে ফেসবুকের যে অ্যাডভার্টাইজমেন্ট সিস্টেমটা আছে না, সেই সিস্টেমের কিছু সার্ভিস প্রোভাইড করে। যেমন আপনি হচ্ছে আগে থেকে ফেসবুককে কোনো টাকা দিতে হবে না, বা কোনো কার্ড ছাড়াও আপনি কিভাবে পেমেন্ট করতে পারেন সেই সিস্টেমগুলো নিয়ে এরা কাজ করে। এছাড়াও ওদের অনেকগুলো সার্ভিস আছে। তো এই এসএসএল ওয়্যারলেস যে দেখালাম, এরা কিন্তু ওই এইচটিটি পুলের আন্ডারেই কাজ করে, বা ওদের সাথে অ্যাফিলিয়েশনে কাজ করে। সো আপনি এদের থ্রুতেও, আপনার যদি কার্ড নাও থাকে, কাজ করে নিতে পারবেন। সেই ক্ষেত্রে তারা আপনাকে আপনার অ্যাড অ্যাকাউন্টে একটা ব্যালেন্স রিচার্জ করে দিবে, আপনি ওই ব্যালেন্সটা খরচ করবেন এবং মাস শেষে টাকা দিয়ে দিবে। তো এই ক্ষেত্রে আপনাকে ওই ভ্যাট দিতে হয়, নর্মালি 25 থেকে 30% পর্যন্ত ভ্যাট দিতে হয়, যেটা সবাইকে দিতে হয় বাংলাদেশে কার্ড ইউজ করলে। এখন দেখেন, কার্ড যদি না থাকে, আমি কিন্তু বিকল্প বললাম, এটা একটা বিকল্প কার্ড না থাকার। এছাড়াও অনেকগুলো ফেসবুক পেজও আছে, আপনি ফেসবুকে সার্চ দিলে পাবেন,
বিভিন্ন অ্যাড আসে যারা হচ্ছে সেম প্রসেস কাজ করে। তো এই ধরনের কাজ করার আগে একটু বিশ্বস্ত প্রতিষ্ঠান দেখে কাজ করবেন, কারণ এখন অনলাইনে প্রতারণা হয় অনেক বেশি। এখন ধরেন যে আপনি নিজের ফেসবুক অ্যাড নিজে রান করবেন, নিজের আপনি কার্ড করতে চান, সেই ক্ষেত্রে সিস্টেমটা কি, যখন আপনি ফেসবুক অ্যাডভার্টাইজমেন্টের কাজ করেন তখন আপনাকে 15% ভ্যাট দিতে হয় যদি আপনি বাংলাদেশে থেকে কাজ করেন। যদি আপনি কানাডা থাকেন এবং কানাডার কোনো একটা অ্যাড অ্যাকাউন্ট নিয়ে কাজ করেন, সেই ক্ষেত্রে আপনার ভ্যাট খুবই কম, 6 থেকে 10% ভ্যাট। আমি মাঝখানে কিছুদিন কানাডার একজন মানে আমার পরিচিত একজন স্টুডেন্ট ছিল, তো উনার কার্ড দিয়ে আমি কাজ করছি, তখন মাত্র 6% ভ্যাট দিতে হতো। তো বাংলাদেশে ভ্যাটটা 15% দিতে হয় আমাদেরকে। তো এই ক্ষেত্রে কি হয়, অনেক খরচ বাড়ে। আর যদি আপনি বাংলাদেশে ফেসবুকের জন্য অ্যাড রান করেন নিজের কার্ড দিয়ে, সেই কার্ডটা যদি ইন্টারন্যাশনাল কার্ড হয়, যেমন পেওনিয়ার কার্ড, অথবা বাইরে আপনার কোনো রিলেটিভ থাকে, সেই বাইরে রিলেটিভের কার্ড, সেই ক্ষেত্রে আপনাকে 15% ভ্যাট দিতে হবে। আর যদি আপনি বাংলাদেশের কোনো ব্যাংকের কার্ড নিয়ে কাজ করেন, ধরেন সিটি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, আইএফআইসি, ব্র্যাক ব্যাংক, যেটাই হোক, তো যে কোনো একটা ব্যাংক, তাদের কার্ড নিয়ে যদি কাজ করেন তাহলে আপনাকে 30% ভ্যাট দিতে হবে। আর বিন নাম্বার বা বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার নামে একটা নাম্বার থাকে, যারা বিজনেস করেন তারা হয়তো বা জানেন। সো বিন নাম্বার যদি আপনার থাকে তাহলে আপনি এই যে 15% ভ্যাট আছে, এই 15% ভ্যাট মাইনাস হয়ে যাবে, আপনার এটা দিতে হবে না। এখন বিন নাম্বার আপনার পেতে হলে আপনার বিজনেসটাকে কিন্তু অবশ্যই লাইসেন্স করে নিতে হবে, তারপরে সরকারের উপরে, সরকারের খাতায় আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। তো এটার জন্য আপনাকে আবার ভ্যাট দিতে হয়, তো এটা আবার আরেক ভেজাল। সো এত যদি ঝামেলায় না যেতে চান, তাহলে ওই যে বললাম, এই এসএসএল ওয়্যারলেস বা এই টাইপের প্রতিষ্ঠানের সাথে কাজ করেন, অথবা নিজের কার্ড দিয়ে কাজ করেন। অনেকে আবার বিন নাম্বার বানায়, ভুয়া বিন নাম্বার। এই ক্ষেত্রে যদি আপনার নিজের বিজনেস হয়, এগুলো ইউজ না করাটাই বেটার, কারণ অ্যাড অ্যাকাউন্ট রেস্ট্রিকশনে একটা প্রবলেম থাকে। যদি লিগ্যাল ডকুমেন্ট থাকে তাহলে ইউজ করেন। আর এটার কোনো ঠিক নাই, এটা যে কোনো সময় রেস্ট্রিকশন খাইতে পারে। তো অ্যাড অ্যাকাউন্ট রেস্ট্রিকশন খাইলে আবার আপনার অনেক প্রবলেম হয়, কারণ একটা অ্যাড অ্যাকাউন্ট যখন আমরা ইউজ করি, এখানে কিন্তু একটা থ্রেশহোল্ড ব্যালেন্স হয়। থ্রেশহোল্ড ব্যালেন্সটা কি, যেটা কথা বলছিলাম কিনা আমি জানি না। থ্রেশহোল্ড মানে হচ্ছে ফেসবুকের যে অ্যাড অ্যাকাউন্টের পেমেন্ট সিস্টেমটা, সেটা কিন্তু পোস্টপেড সিস্টেম, ঠিক আছে? আপনি আগে খরচ করবেন, পরে টাকা দিবেন, এরকম টাইপের। তো ফেসবুকে আপনি যত বেশি অ্যাড অ্যাকাউন্টে খরচ করেন, আপনাকে একটা ব্যালেন্স দেয়, যে ঠিক আছে আপনাকে আমরা $100 ব্যালেন্স দিলাম, মানে $100 থ্রেশহোল্ড দিলাম, আপনি এটা খরচ করেন, তারপর আপনার কাছ থেকে আমরা টাকা নিব। তো একটা অ্যাড অ্যাকাউন্টে দেখা যায় যে আপনি বাংলাদেশ থেকে $900 পর্যন্ত থ্রেশহোল্ড পাবেন। এটা $2 থেকে শুরু হয়, $2 থেকে আস্তে আস্তে করে বাড়তে বাড়তে 900 পর্যন্ত যায়। সো এখন কোন ধরনের কার্ড আমরা নিতে পারি আর কোন ধরনের কার্ড নিতে পারি না সেটা একটু বলি। আচ্ছা, একটা সেকেন্ড দাঁড়ান। এখানে একটু খেয়াল করেন, আমরা মোটামুটি আমাদের আশেপাশে যতগুলো কার্ড দেখি, সেই কার্ডগুলো সাধারণত মাস্টার কার্ড হয়, অথবা ভিসা কার্ড হয়, অথবা আমেরিকান এক্সপ্রেস বা এমএক্স কার্ড হয়। তো পৃথিবীর 1 নম্বর বা সব থেকে পপুলার কার্ড কোম্পানি হচ্ছে কি ভিসা, তাই না? তো আপনার ভিসা কার্ড হোক, অথবা মাস্টার কার্ড হোক, অথবা এমএক্স কার্ড, যেটাই হোক না কেন, এটা কোনো ইস্যু না। যদি বাংলাদেশের কোনো ব্যাংক থেকে আপনি কার্ড নেন, তাহলে সেই কার্ডটা ডুয়াল কারেন্সি কিনা, এটা হচ্ছে মেইন ইস্যু। ডুয়াল কারেন্সি বলতে আপনি দুইটা কারেন্সি যেই কার্ডে ইউজ করতে পারেন। এখন এটা কিন্তু অটোমেটিক্যালি হবে না, ডুয়াল কারেন্সির জন্য আপনার একটা পাসপোর্ট থাকা লাগবে। ডুয়াল কারেন্সি মানে দুইটা কারেন্সি যেখানে আপনি ইউজ করতে পারেন, যেমন বাংলাদেশি টাকা একটা কারেন্সি, অথবা একটা ইউরো বা ডলার কারেন্সি। আমার কথাগুলো সব ভালো মতো করে বুঝেন, এটা জিনিস একবারই বোঝাবো, আর যেভাবে বুঝাবো এরপর কোনো কোশ্চেন থাকবে না। সো ডুয়াল কারেন্সি মানে আপনার দুইটা কারেন্সি, সেটা ডলার হইতে পারে, ইউরো হইতে পারে, আর বাংলাদেশি টাকা তো হবেই। তো এই কার্ডটা আপনাকে ডুয়াল কারেন্সি করার জন্য আপনার একটা পাসপোর্ট থাকতে হবে। তো আপনার যদি এটা নর্মাল কার্ড থাকে, ধরেন যে আপনার সিটি ব্যাংকে একটা অ্যাকাউন্ট আছে, তো এখন তো ব্যাংক অ্যাকাউন্ট করলেই নর্মাল একটা কার্ড দিয়ে দেয়। ব্যাংক অ্যাকাউন্টে সেভিং হলো নাকি কারেন্ট হলো নাকি স্টুডেন্ট অ্যাকাউন্ট হলো সেটা বিষয় না, ব্যাংক অ্যাকাউন্ট একটা হলেই হলো, নর্মাল। তো ওখানে যে কার্ডটা আপনাকে দিবে সেটা কিন্তু নর্মাল কার্ড হয়। এখন কার্ডটা কি ডেবিট কার্ড নাকি ক্রেডিট কার্ড, এটাও ম্যাটার করতেছে না। কার্ড ডেবিট নাকি ক্রেডিট এটা কোনো বিষয় না।
কার্ড মাস্টার কার্ড নাকি ভিসা কার্ড এটা কোনো বিষয় না, কার্ডটা ডুয়াল কারেন্সি কিনা এটা হচ্ছে মেইন ফ্যাক্ট। তো ডুয়াল কারেন্সির জন্য আপনার একটা পাসপোর্ট লাগবে। তো আপনি যখন কার্ডটা পাবেন, ব্যাংক থেকে একটা অ্যাকাউন্ট খুলে যে কার্ড দেয়, সেই কার্ডটা পাওয়ার পরে আপনাকে বলতে হবে যে স্যার আমরা এই কার্ডটাকে ডুয়াল কারেন্সি করতে চাচ্ছি, এখানে আমি ডলার এনডোর্সমেন্ট করব, যেটাকে ডলার এনডোর্সমেন্ট বলা হয়। তো তখন ব্যাংক থেকে বলবে ঠিক আছে আপনার পাসপোর্টটা আমাকে দেন, আমরা করে দিচ্ছি। তো আপনি যদি পাসপোর্টটা দিয়ে দেন, তারা আপনাকে ডুয়াল কারেন্সি কার্ডটা করে দেয়। এরপরে এটা ব্যাংক বাই ব্যাংক ভ্যারি করে। যেমন আপনি যদি সিটি ব্যাংকে যান, আপনার পাসপোর্ট থাকলে তারা ওইখানে কার্ডটাকে ডুয়াল কারেন্সি করে দেয়। এরপরে বলে যে ওদের যে কল সেন্টার আছে সেখানে একটা কল দিতে। তো এরপর ওদের কল সেন্টারে কল দিতে হয়। দেওয়ার পরে আপনাকে বলতে হয় যে স্যার আমরা ডুয়াল কারেন্সি কার্ড আমার অ্যাপ্রুভাল হয়ে গেছে, এখন আমাকে ডলার এন্ডোর্সমেন্ট করে দেন। ডলার এন্ডোর্সমেন্ট বলতে কি বোঝায়? ধরেন যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে 50,000 টাকা আছে। তো 50,000 টাকা এটা আপনি কিন্তু নর্মাল টাকা হিসাবে ইউজ করতে পারবেন, মানে বাংলাদেশের যে কোনো জায়গায় পারচেস করতে পারবেন, কার্ডে এটিএম বুথে উইথড্র করতে পারবেন। আবার এটা আপনি ডলার হিসাবে ইউজ করতে পারবেন। এখন আপনাকে বলবে যে স্যার আপনি কত ডলার ডলার ইনভেস্টমেন্ট করতে চাচ্ছেন। এখন ধরেন যে আপনি বলেন যে আমি $300 আমার কার্ডে অ্যাড করতে চাচ্ছি। তাহলে ওরা কি করবে, এই 50,000 থেকে $300, এটা যে পরিমাণ টাকা হয় প্রতি ডলার, এখন কত টাকা ব্যাংকের রেট যদি ধরেন, তাহলে ধরেন 110 টাকা। এর সাথে আবার ভ্যাট যোগ হবে, যেহেতু আপনি ফেসবুক অ্যাডের কাজ করবেন সেই ক্ষেত্রে 30% ভ্যাট আসবে যদি বিন নাম্বার না থাকে। তাহলে ইনক্লুডিং ভ্যাট যে টাকাটা হবে সেটা কি হবে, ডলার হিসাবে আপনি ইউজ করতে পারবেন। তো নর্মালি একটা কার্ডে সাধারণত $10,000 পর্যন্ত প্রতি বছর আপনি অ্যাড করতে পারবেন বা খরচ করতে পারবেন। কিন্তু বাংলাদেশের যে কার্ডগুলো আছে সেখানে বাংলাদেশ ব্যাংকের একটা নিয়ম আছে যে আপনি অ্যাট এ টাইম একটা কার্ডে ম্যাক্সিমাম $300 পর্যন্ত খরচ করতে পারেন, এর বেশি পারবেন না। তো যখন আপনি অ্যাডের জন্য বিল দিবেন, সবসময় মনে রাখবেন যত $300 যখন আপনার স্পেন্ডিংটা কাছাকাছি আসবে এর মধ্যেই অ্যামাউন্টটা খরচ, মানে কার্ডের অ্যামাউন্টটা পেমেন্টটা ক্লিয়ার করে দিতে। পরেও সমস্যা নাই, করা যাবে, বাট পরে একটু ঝামেলা করে করতে হয়। তাহলে কি হলো, আমার ডুয়াল কারেন্সি কার্ডটা আমার হয়ে গেল, তাই না? এখন এটা ব্যাংক বাই ব্যাংক ভ্যারি করে, যেটা বললাম। যেমন আমার সিটি ব্যাংকে একটা ডুয়াল কারেন্সি কার্ড করা আছে। তো আমি যেহেতু প্রসেসটা করছি এই জন্য আপনাকে বলতে পারলাম। এখন ধরেন যে আপনার পাসপোর্ট নাই, বাট আপনার বাবার পাসপোর্ট আছে বা আপনার ফ্যামিলি মেম্বার কারো আছে। তাহলে যদি আপনার বাবার পাসপোর্ট থাকে তাহলে আপনার বাবার যে ব্যাংক অ্যাকাউন্ট আছে, আপনার বাবাকে বলবেন যেন আপনার বাবার কার্ডটা ডুয়াল কারেন্সি করে নেয়। তো আপনি পরবর্তীতে ওই কার্ডের ইনফরমেশন গুলো দিয়ে কি করতে পারবেন, অ্যাড ম্যানেজারের কাজ করতে পারবেন বা বুস্টিং এর কাজ করতে পারবেন। আপনার কিন্তু কার্ড হাতে দরকার নাই, কার্ডের শুধু ইনফরমেশনটা দরকার। যেমন আপনি যদি গুগলে সার্চ করেন যে সিটি এমএক্স কার্ড, সো কার্ডগুলো কিরকম হয়, সিটি ব্যাংক সাধারণত আমেরিকান এক্সপ্রেস কার্ড দেয়, ভিসা কার্ডও দেয়। তো আমেরিকান এক্সপ্রেস কার্ডটা তারা বেশি দেয়। সো এটা একটা আমেরিকান এক্সপ্রেস কার্ড, তাই না? দেখেন কার্ডে কি থাকে, একটা নাম্বার থাকে, এই যে একটা নাম্বার, এটা হচ্ছে কার্ড নাম্বার। তারপরে এখানটা ভ্যালিডেশন ডেট থাকে, যেমন 3/22 এটা ভ্যালিডেশন ডেট। এরপর একটা নাম থাকে, এই যে নাম। আর ডান দিকে উপরের দিকে যে মাঝামাঝিতে এখানে একটা পিন নাম্বার থাকে, অথবা অনেকগুলো কার্ডে এই পিন নাম্বারটা পিছনের দিকে থাকে, এটাকে বলে সিভিভি কোড। ঠিক আছে, কি কোড বলে, সিভিভি কোড বলা হয়, যেটা সাধারণত কার্ডের সামনে অথবা পিছনে যে কোনো এক জায়গায় আপনি পাবেন, এরকম ভাবে থাকে, সিভিসি বা সিভিভি যেটাই বলেন আপনি। সো এই কার্ডের শুধু আমার ইনফরমেশনটা লাগবে, কার্ডও আপনার হাতে লাগবে না। তাহলে কি হলো, আপনার প্রবলেম সলভ হলো। এখন ধরেন যে আপনার নিজেরও পাসপোর্ট নেই, আপনার ফ্যামিলির কারো পাসপোর্ট নেই, কিন্তু দেশের বাইরে আপনার কোনো একটা রিলেটিভ থাকে, আপনার ভাই দেশের বাইরে থাকে। তখন আপনি কি বললেন, তার আপনার ভাইয়ের কাছে একটা কার্ড করে নিলেন, আপনার ভাইয়ের নামেই হবে, শুধু কার্ডটা আপনি ইউজ করবেন। আর যখন করে আপনার কোনো পেমেন্ট করা দরকার হবে, আপনার ভাইকে আপনি নর্মালি টাকা দিয়ে দিবেন এবং আপনার ভাই ওই কার্ডের মধ্যে ডলারটা অ্যাড করে আপনি পরে পেমেন্ট করতে পারবেন। এটাতে সুবিধাও ভালো, এটাতে আপনার ভ্যাট ম্যাক্সিমাম 15% কাটবে, এর বেশি না। তাই লোকালে আপনি যে 30% ভ্যাট দিতেন, সেখানে আপনার 30% ভ্যাট বাঁচে গেল। ইন্টারন্যাশনাল কার্ড যদি আপনার পেয়ে যান তাহলে। তো ইন্টারন্যাশনাল ম্যাক্সিমাম কার্ডগুলো ইউজ যারা করে তাদের ক্ষেত্রে তেমন কোনো ঝামেলা নাই, খুব ইজিলি কাজ করা যায়। এখন কথা হচ্ছে যে বাংলাদেশে যদি কোনো ব্যাংকে আমি কার্ড নেই ডুয়াল কারেন্সি, কোনগুলো ব্যাংকে নিতে পারি? এখন এটাও ডিপেন্ড করে
প্রতিটা এরিয়ার মধ্যে। যেমন ধরেন সিটি ব্যাংক ঢাকার ব্রাঞ্চ, তাদের ব্যবহার একরকম হতে পারে। সিটি ব্যাংক ধরেন যে সাভার ব্রাঞ্চ, তাদের ব্যবহার একরকম হতে পারে। সিটি ব্যাংক ধরেন রাজশাহী ব্রাঞ্চ, তাদের বিহেভটা একরকম হতে পারে। এটা কিন্তু ডিপেন্ড করে, ব্যাংক বাই ব্যাংক ভ্যারি করে, কারণ এক একটা জায়গায় এক এক রকম হয়। সাধারণত আমি হচ্ছে আমার কার্ডটা সাভার ব্রাঞ্চ থেকে করা, তো তারা খুব হেল্পফুল ছিল, আমার কোনো ঝামেলা হয়নি। অনেকে হচ্ছে ইস্টার্ন ব্যাংক করে, অনেকে আইএফআইসি তে করে, অনেকে ব্র্যাক ব্যাংকে করে, অনেকে সাউথ ইস্ট ব্যাংকে করে, অনেকে আবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে করে, বা ইসলামী ব্যাংক আপনি করতে পারেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, তাই না, আইবিবিএল। সো ইসলামী ব্যাংকে করতে পারেন। এখন কথা হচ্ছে যে যত সহজ শর্তে আপনাকে কার্ড দিবে আপনি সেখানে করবেন। তো নর্মালি যদি আপনি একটা কার্ড করেন, ধরেন আপনি ইসলামী ব্যাংকে একটা কার্ড করবেন ডুয়াল কারেন্সি, সেই ক্ষেত্রে আপনি একটা অ্যাকাউন্ট করে নেবেন। সাপোজ আপনি একটা স্টুডেন্ট অ্যাকাউন্ট করলেন বা সেভিং অ্যাকাউন্ট করলেন, এরপর তো আপনাকে কার্ড দিবে, তখন শুধু আপনাকে বলতে হবে যে আমি ডুয়াল কারেন্সি কার্ড এটাতে কনভার্ট করব। প্রথমে যে বলার দরকার নাই যে আমি ডুয়াল কারেন্সি করব, এটা যখন বলবেন তখন তারা আপনাকে অনেক বড় একটা রিকোয়ারমেন্ট দেখাই দিবে যে হ্যাঁ আপনাকে 25,000 টাকা দিতে হবে জমা, বা অ্যাকাউন্টে 50,000 টাকা জমা দিতে হবে। তো প্রথমে এত কিছু না বলে নর্মালি আগে অ্যাকাউন্টটা করে কার্ড নেন, এরপরে 2টা দিন পরে যান, যে বলেন যে আমাকে একটা ডুয়াল কারেন্সি করে দেন, তখন আর আপনাকে ডুয়াল কারেন্সি করে দিবে। এবং এক একটা ব্যাংকের জন্য এক একটা নিয়ম থাকে। তো এটা তো আমি বলতে পারবো না, এটা আপনি তাদের কল সেন্টারে কল দিয়েও শুনতে পারেন। ঠিক আছে। এখন যদি আপনার এগুলোর মধ্যে একটাও না হয়, আপনি যদি চান যে আপনি পেওনিয়ার কার্ড নেবেন, পেওনিয়ার কার্ড নিতে হলে আপনাকে $100 ইনকাম করতে হবে ফাইবার বা আপওয়ার্ক, যে কোনো ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস থেকে। এই পেওনিয়ার কার্ডটাও কিন্তু ইন্টারন্যাশনাল কার্ড, এটার জন্য কোনো পাসপোর্ট লাগে না। সো এই পেওনিয়ার কার্ডটা সাধারণত সবাই ইউজ করে ম্যাক্সিমাম। এখন পেওনিয়ার কার্ডটা দেখতে কিরকম হয়, এটা অনেকে হয়তো আপনারা দেখছেন। পিওনিয়ার কার্ডটা আমরা গুগলে সার্চ করে দেখতে পারি, এই যে পিওনিয়ার এখন নতুন কার্ডগুলো এরকম, হ্যাঁ। সো এই কার্ডটাতে আপনি অ্যাডভার্টাইজমেন্টের কাজ বলেন বা অনলাইন কেনাকাটার কাজ এখান থেকে সবকিছু করতে পারবেন। এই পিওনিয়ার কার্ডে সাধারণত 15% পর্যন্ত ম্যাক্সিমাম ভ্যাট কাটে, এর বেশি না। তো পিওনিয়ার কার্ড অর্ডার করা এবং এটা নিয়ে আসাটাও কিন্তু একটা ঝামেলাদায়ক কাজ, কারণ পিওনিয়ার অ্যাকাউন্ট এখন অনেক ভেরিফিকেশন চায়। আগে অনেক ইজিলি আমরা পিওনিয়ার অ্যাকাউন্ট করতাম বা কার্ড নিয়ে আসতাম। সো এই পেওনের অ্যাকাউন্টের সমস্যাও আছে, যেমন ইয়ারলি আপনার কাছ থেকে $29 একটা অ্যামাউন্ট কেটে নেবে প্রতি বছর। আপনি কার্ড ইউজ করেন না করেন আপনার কাছ থেকে $29 কাটবে। এছাড়াও ওদের প্রতিটা চার্জের একটা, প্রতিটা ট্রানজাকশনে একটা ফি থাকে। সো খুব কম পরিমাণ থাকে, বাট এই কার্ডটা অনেক হেল্পফুল একটা কার্ড। যদি আপনার মনে হয় যে আপনি ইন ফিউচার কাজ করতে চান, তাহলে এই কার্ডটা অবশ্যই নিয়ে রাখবেন। যখন আমরা পেওনিয়ারের কাজ করব তখন আমি দেখাই দেব যে কিভাবে পেওনিয়ার অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে হবে, কিভাবে কার্ড অর্ডার করতে হবে। ঠিক আছে। আমি নিজেও এই কার্ডটা ইউজ করি। তাহলে এখন এখানে খেয়াল করেন, পেওনিয়ার কার্ডের বিষয় গেল। আর ইন্টারন্যাশনাল কার্ড বললাম যে আপনার যদি কেউ বাইরে থাকে, তার ইন্টারন্যাশনাল যে কার্ডগুলো আছে সাধারণত সেগুলোতে কিছুই করতে হয় না, ওগুলো আপনি ইজিলি ইউজ করতে পারেন। সো কার্ড মাস্টার কার্ড হলো নাকি ভিসা কার্ড হলো নাকি আমেরিকান এক্সপ্রেস কার্ড হলো, এটা আমার কোনো দেখার বিষয় না, একটা হলেই হবে। উম, এরপরে কার্ডটা ডেবিট কার্ড নাই ক্রেডিট কার্ড, এটা আমার দেখার বিষয় না, একটা হলেই হবে। ডেবিট আর ক্রেডিট কার্ডের পার্থক্যটা কি? ডেবিট কার্ড মানে আপনার অ্যাকাউন্টে 10,000 টাকা আছে, এই 10,000 টাকা আপনি ইউজ করতে পারবেন, এরপরে আপনি ইউজ করতে পারবেন না। তারপর আপনাকে আবারও আপনার ব্যাংকে টাকা অ্যাড করতে হবে, তাহলে ইউজ করতে পারবেন। ক্রেডিট মানে কি? এখানে আপনাকে তারা একটা লোন টাইপের অ্যামাউন্ট দিচ্ছে। ধরেন আপনাকে ব্যাংক বললো যে 1,00,000 টাকা পর্যন্ত আপনাকে খরচ করেন, তারপরে আপনি ওই 1,00,000 টাকা আমাদেরকে ভ্যাট, আমাদেরকে ইন্টারেস্ট সহ জমা দেন, এরপর আপনাকে আমরা 1,00,000 টাকা দিব। তো এরকম আগে খরচ হবে, পরে বিল হবে, ক্রেডিট সিস্টেম। ডেবিট কি? এখানে আপনার অ্যামাউন্ট যদি ব্যাংকে থাকে টাকা, তাহলে আপনি খরচ করতে পারবেন। মানে মোবাইলের সিম কোম্পানিগুলো যেমন প্রিপেড কার্ড আর পোস্টপেড কার্ড। প্রিপেড মানে আপনার ব্যালেন্স 20 টাকা 20 টাকা খরচ করতে পারবেন। পোস্টপেড মানে কি, পরে আপনি টাকা দিলে হবে, যেটা ফেসবুকের অ্যাড সিস্টেমটা পোস্টপেড সিস্টেম। তাহলে হচ্ছে এটা হচ্ছে আমাদের কি, কার্ডের সিস্টেম। আর যদি আপনি এই ঝামেলা যাতে না চান, তাহলে আপনাকে এই ধরনের কোম্পানিগুলোকে খুঁজে বের করতে হবে, যেমন এসএসএল ওয়্যারলেস বা এই টাইপের। এরা আমাকে কোনো টাকা পয়সা দেয়নি বা কিছুই দেয়নি, কারণ আমার একটা ফ্রেন্ড এখানে জব করে, তো সে আমাকে জিনিসটা সেদিন বললো যে তারা এই ধরনের সার্ভিস দিচ্ছে। তাই আমি বললাম, ভালোই, এটা বললে ভালো হয়, কারণ এটা অনেকের জন্য ভালো।
বাংলাদেশে যারা বিশেষ করে আমরা কাজ করি অ্যাড ম্যানেজার রিলেটেড, ডলারের অনেক ঝামেলা করে। তো সেই ক্ষেত্রে খুব ভালো সার্ভিস এটা আমার মনে হয় হইতে পারে আপনাদের জন্য। তো কার্ড নিয়ে এখানে আর কোনো কোশ্চেন নাই। যারা কোশ্চেন করবে তারা ক্লাস ঠিক মতো বুঝে নেয় বা মনোযোগ দেয়নি। এখন বলেন, আপনি যদি ফ্রিল্যান্সিং এর কাজ করেন ক্লায়েন্টের জন্য, আপনার কোনো কার্ড দরকার নেই। সহজ হিসাব। নিজের যদি বিজনেস করতে যান তাহলেও কার্ড দরকার নেই। ওই যে এসএসএল ওয়্যারলেস বা এই টাইপের কোনো প্রতিষ্ঠানের সাথে কাজ করতে পারেন। আর যদি নিজের কার্ড দিয়ে কাজ করেনি, মানে নিজের কার্ড দিয়ে কাজ করেনি আপনি, তাহলে আপনি এই ধরনের কার্ড নিতে পারেন। ঠিক আছে? আচ্ছা, এখন এখানে বলছে যে ক্রেডিট কার্ড নেওয়া উচিত, ক্রেডিট আর ডেবিট। অবশ্যই ডেবিট কার্ড নেওয়া উচিত। যদি আপনার অনেক টাকা থাকে তাহলে আপনি ক্রেডিট কার্ড নিতে পারেন, কারণ ক্রেডিট কার্ডে তো ইন্টারেস্ট দিতে হয়। এই জন্য লাগছে যে MADA, ম্যাডা কার্ড, বুঝে নেয় এটা। আপনার পয়েন্ট অফ ভিউতে কোনটা সুবিধা? এটা আসলে ডিপেন্ড করে। এটা আমি ভাবে একদম এক লাইনে বলা যাবে না। ডাচ বাংলা ব্যাংকের ডুয়াল কারেন্সি কার্ডের অনেকগুলো শর্ত থাকে। এই জন্য ডাচ বাংলা ব্যাংকের নামটা আমি বলিনি। যারা দেশের বাইরে থেকে করবে আপনাদের জন্য তো অনেক সুবিধা, আপনাদের কোনো ঝামেলাই নেই। ইউসিবি ফ্রিল্যান্সার জন্য একটা স্বাধীন কার্ড দিয়ে থাকে। আচ্ছা, এখন আবার ইস্টার্ন ব্যাংকও ফ্রিল্যান্সারদের জন্য একটা কার্ড দেয়। ইস্টার্ন ব্যাংক ফ্রিল্যান্সার কার্ড, এটা নিতে পারেন চাইলে। যার মধ্যে 30% লোকাল কারেন্সি এবং 70% ইউএসডি কারেন্সির একটা সুবিধা পাওয়া যায়। সেই কার্ডটাকে ব্যবহার করা যাবে। হ্যাঁ, ব্যবহার করা যেতে পারে এটা। স্যার, আমার একটি ওয়ান ব্যাংকের কার্ড আছে, আমি জানি না এটা ডুয়াল কারেন্সি কিনা। যে কোনো কার্ডই ডুয়াল কারেন্সি না, এটা আপনাকে করে নিতে হবে। একটা বিন নাম্বার আপনার ফেসবুক পেজের থ্রুতে যতগুলো অ্যাড অ্যাকাউন্ট আছে সেগুলোতে আপনি ইউজ করতে পারেন, অনেকগুলোতে ইউজ না করাটাই ভালো। আচ্ছা স্যার, ইন্টারন্যাশনাল কার্ড কিভাবে করব? ধরেন যে আপনি দুবাইতে থাকেন। দুবাইতে আপনি যে কার্ডটা করতেছেন, ওই কার্ডটাতে যদি ডলার কারেন্সি ইউজ করা যায় তাহলে আপনি সেটা দিয়ে কাজ করতে পারেন। অথবা যদি আপনি ইন্ডিয়াতেও থাকেন, ইন্ডিয়াতেও কিন্তু অনেকগুলো ওয়েতে পেমেন্ট করা যায়। ওদের অনেক পেমেন্ট গেটওয়ে আছে, বাট আমাদের নাই। পেপাল আছে, পেপাল দিয়ে আপনারা ইউজ করতে পারেন। সো এখানে যেমন বলছে ইউসিবি স্বাধীন কার্ড, তারপরে ইস্টার্ন ব্যাংকের একটা ফ্রিল্যান্সারদের কার্ড নিয়ে আসছে, এটাও নিতে পারেন আপনারা। ইবিএল ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট। সো ইস্টার্ন ব্যাংকের এই ফ্রিল্যান্সারদের জন্য একটা আলাদা অ্যাকাউন্ট সিস্টেম তারা করছে। তো এটাও নেওয়া যেতে পারে। এগুলো দেখিয়েন। আমি বলতেছি না, যেহেতু আমি ইউজ করে নাই আমি জানি না, বাট এটা সুবিধা হয়তো বা আপনারা পেতে পারেন এটাতে। কাতার থাকে এমন ফ্রেন্ডের মাধ্যমে করলে সুবিধা হবে। আমি তো বলছি যে হ্যাঁ করেন, কোনো সমস্যা নেই। যে কোনো ব্যাংক হবে, কিন্তু সেই ব্যাংকে জিজ্ঞেস করতে হবে যে তারা দেয় কিনা। এটা আমি কিন্তু বলতে পারবো না। বিন নাম্বার অ্যাড করা, রিমুভ করা, এগুলো কিভাবে করতে হয় দেখাবো একটু পরে আমি। আচ্ছা, ওকে। সো ঠিক আছে, বুঝছি আমি জিনিসগুলো। এখন এখানে একটা কোশ্চেন আসছে, সেটা হচ্ছে আমার বয়স 18 বছরের নিচে, তাহলে কি হবে? সো 18 বছরের যদি নিচে হয় তাহলে আপনার বাবা মা ভাই বোন যে কারোটা দিয়ে কাজ করতে হবে। আমি একটা জিনিস এখানে বলি আপনাদেরকে, আপনারা যেখানে এতগুলো বলছেন যে IBBL স্টুডেন্ট অ্যাকাউন্ট দিয়ে হবে কিনা, এই ব্যাংক দিয়ে হবে কিনা, ওইটা দিয়ে হবে কিনা, হবে, কিন্তু সেটা ডুয়াল কারেন্সি করে নিতে হবে। কতবার একটা কথা বললাম বলে, কার্ড ইন্টারন্যাশনাল কিনা কিভাবে বুঝবো? এটা কি কোনো কোশ্চেন? বাংলাদেশের কার্ড, তার মানে কি এটা বাংলাদেশের লোকাল কার্ড। সেটা যদি ডুয়াল কারেন্সি করে নেন তাহলে এটা আপনি ইন্টারন্যাশনালি সব জায়গায় ইউজ করতে পারবেন, বুস্টিং এর কাজ করতে পারবেন, অনলাইন কেনাকাটা করতে পারবেন। আর যেটা বাইরের কার্ড, সাপোজ আপনার একটা ফ্রেন্ড দুবাইতে থাকে, সে আপনাকে একটা কার্ড বানায় আপনাকে সাপোজ দিল, সেটা আপনি ইউজ করলেন। তো কার্ডটা যখন ইউজ করবেন তখন ফেসবুকে আপনাকে দেখাই দিবে যেটাতে ইউজ করতে কোনো প্রবলেম আছে কিনা। আচ্ছা, কার্ডের বিষয় নিয়ে আসলে কথা বললে অনেক ঝামেলা হয়।
তো এত ঝামেলার দরকার নাই, যে সিম্পল ভাবে বুঝেন এসএসএল ওয়্যারলেস বা এই টাইপের কস্ট কিরকম। আমি নিজেও ইউজ করি নাই, তবে শুনছি যে ওদের 25 থেকে 30% ভ্যাট, এবং নর্মালি ডলারের যেটা থাকে সেরকমই, এছাড়া এক্সট্রা টাকা দিতে হয় না। ওকে, তো এই হচ্ছে মোটামুটি আপনাদের কোশ্চেন। এখানে আর কোশ্চেন করিয়েন না, কারণ এত কনফিউশন করার দরকার নেই এখানে, সিম্পল একটা জিনিস। আচ্ছা, এখন ধরেন আমরা আজকে একটা অ্যাড ক্রিয়েট করব। আমরা ফেসবুক অ্যাড ম্যানেজারে যাব। দেখেন ইস্টার্ন ব্যাংকের এটা কি বলছে, ইবিএল ফ্রিল্যান্সার স্যুট। ওকে, স্পেশাল ফরেন কারেন্সি অ্যাকাউন্ট ফর ইন্ডিভিজুয়াল ফ্রিল্যান্সার, দ্য ফ্রিল্যান্সার সুইট উইল বি বান্ডেলড উইথ এনি ইবিএল কারেন্ট অর ইবিএল সেভিং অ্যাকাউন্ট। আচ্ছা, and together it will be considered under EBL freelancer product suite। আচ্ছা, এলিজিবিলিটি কি আছে, এনি রেসিডেন্ট 18+, ফরেন কারেন্সি থ্রু আউটসোর্সিং ফ্রম অ্যাব্রড। আচ্ছা, এটা দিয়ে ইন্টারন্যাশনাল পেমেন্ট নেওয়ার সুযোগও আছে। ইট ইজ নন ইন্টারেস্ট বিয়ারিং অ্যাকাউন্ট, ক্যান বি ওপেন্ড ইন ইউএস ডলার, 35% of freelancing income can be kept in EBL freelancer account and rest will be credited in EBL bill account। আচ্ছা, আপনি যদি $100 নিয়ে আসেন, সেখান থেকে $35 আপনি অ্যাকাউন্টে রাখতে পারবেন ডলার হিসাবেই। ওকে, কোনো অ্যাকাউন্ট মেইনটেনেন্স ফি নাই, comes with a special freelancer FCY debit card that can be used for বোনাফিড বিজনেস অ্যান্ড লেজিটিমেট পার্সোনাল এক্সপেন্সেস অ্যাবাউট। আচ্ছা, দেশের বাইরে ইউজ করতে পারবেন। ফ্রি অ্যাক্সেস টু ইবিএল স্কাই ব্যাংকিং অ্যাপ। আচ্ছা, ডকুমেন্ট কি চাইছে দেখেন, এটা 0 টাকা দিয়েও জিরো ব্যালেন্স এটা হবে, আপনারা কিন্তু এটা ট্রাই করতে পারেন। এটা আমি একদিন অ্যাড দেখলাম, তখন এটা আমার চোখে আসছিল। সো জিরো ব্যালেন্স এই জিনিসটাই দরকার আপনাদের জন্য, কারণ আপনাদের অনেকের কাছে এখন টাকা পয়সা এত নাও থাকতে পারে। সো দেখেন রিকোয়ার্ড ডকুমেন্ট কি যাচ্ছে, কপি অফ এনআইডি অর পাসপোর্ট। আচ্ছা, ভালো কথা। প্রুফ অফ সাবমিশন অফ রিটার্ন ইফ অ্যাভেলেবেল, যদি আপনি ট্যাক্স দেন, না থাকলেও সমস্যা নাই। আচ্ছা, ছবি চাচ্ছে, ইউটিলিটি বিলের কপি, ওয়ার্ক অর্ডার অর ইমেল or communication containing work order at of last 3 items worked on। আচ্ছা, mentioning the amount earned in FCI। সো আপনি যদি রিসেন্টলি কোনো ইনকাম করেন বা কোনো আপনার ওয়ার্ক অর্ডার থাকে, সেটা এখানে দিতে হবে। ফ্রিল্যান্সার আইডি, আচ্ছা, ফ্রিল্যান্সার আইডি যদি সরকার থেকে আপনাকে দেয়, মানে সরকারিভাবে নেওয়া যায় না ফ্রিল্যান্সার আইডিটা, এটা না থাকলেও সমস্যা নেই। Additional documents may be required depending on the services like business service, professional research, advising services rendered from Bangladesh। এখানে আসলে ব্যাংকের সাথে কথা বলতে হবে, বুঝছেন? আপনার বাসার আশেপাশে যদি ইবিএল থাকে, ওদের সাথে আপনি কথা বলতে পারেন সরাসরি, অথবা কল সেন্টারে কল দিতে পারেন, পরে আপনাকে বলে দেবে কি করতে হবে। সো ইউসিবি স্বাধীন কার্ড না, দেখি, এটা আমি দেখি নাই, এটা কি? আচ্ছা, ইউসিবি স্বাধীন অ্যাকাউন্ট ফ্রিল্যান্সারদের জন্য পরিপূর্ণ ব্যাংকিং সেবা। ওকে, ইউসিবি স্বাধীন অ্যাকাউন্ট কি ধরনের অ্যাকাউন্ট? ওকে, ইউসিবি স্বাধীন অ্যাকাউন্ট একটা ফরেন কারেন্সি অ্যাকাউন্ট, যার মাধ্যমে ফ্রিল্যান্সাররা তাদের আয়ের একটা অংশ অনুমোদিত খাতে বিদেশে খরচের উদ্দেশ্যে ফরেন কারেন্সিতে রাখতে পারবে। আচ্ছা, ওকে। সো সুবিধা কি, এই দেখেন, ইউসিবি স্বাধীন অ্যাকাউন্টের সুবিধা হচ্ছে ডুয়াল কারেন্সি কার্ড আপনাকে দিয়ে দিবে। বাংলাদেশে এই প্রথম গ্রাহক দুইটি অ্যাকাউন্টের বিপরীতে একটি ডুয়াল কারেন্সি ডেবিট কার্ড পাবে। আচ্ছা, ডুয়াল কারেন্সি কার্ড কিন্তু মনে রাখেন, একটি মাত্র ডেবিট কার্ডের মাধ্যমে গ্রাহক দুইটি অ্যাকাউন্টের লেনদেন করতে পারবে। আচ্ছা, কি বলছে, দুইটি অ্যাকাউন্টের বিপরীতে একটি ডুয়াল কারেন্সি কার্ড পাবে, একটি মাত্র ডেবিট কার্ডের মাধ্যমে দুইটি অ্যাকাউন্টের লেনদেন করতে পারবে। আচ্ছা, একটা দিয়ে দুইটা কাজ করা যাবে, অর্থাৎ এই ডেবিট কার্ডে, প্রচলিত ডেবিট কার্ডে সকল সুবিধা তো থাকছেই, এর সাথে হচ্ছে ফরেন কারেন্সিতে লেনদেনের সুবিধা। আচ্ছা,
এক্সিস্টিং কাস্টমারের ক্ষেত্রে নতুন ডুয়াল কারেন্সি ডেবিট কার্ড অ্যাক্টিভ করার সাথে সাথে পুরাতন ডেবিট কার্ডটি অকার্যকর হবে। মানে ডুয়াল কারেন্সি করলে আর আগেরটা দরকার নেই, একসাথে দুইটা কাজই হবে। কোনো অ্যাকাউন্ট মেনটেন্যান্স চার্জ নেই, ফ্রি ইন্টারনেট ব্যাংকিং, বছরে 2 বার স্টেটমেন্ট ফ্রি দিবে, চেক বইয়ের ঝামেলা নেই। আচ্ছা, পাসপোর্ট কি লাগবে দেখি, ডকুমেন্ট কি লাগবে, গ্রাহকের ছবিযুক্ত পরিচয়পত্র। আচ্ছা, বাংলাদেশ সরকার কর্তৃক বৈধ ফ্রিল্যান্সার আইডি অথবা ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসের আইডির স্ক্রিনশট অথবা আয়ের উৎস শনাক্তকারী ওয়ার্ক অর্ডার। আচ্ছা, এটা অনেকভাবে ম্যানেজ করা যায়, বুঝছেন, এটা ম্যানেজ করে নিতে হবে একটু টেকনিক্যালি। সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন কপি 2 কপি, নমিনির ছবি, নমিনির ভোটার আইডি। আচ্ছা, অপ্রাপ্তবয়স্ক হলে গার্জিয়ানের ছবি। আচ্ছা, পাসপোর্ট কিন্তু লাগবে না। তো এটা কিন্তু ভালো একটা জিনিস বলছে। ইউসিবি স্বাধীন অ্যাকাউন্ট খোলার জন্য বাংলাদেশ সরকার কর্তৃক প্রদানকৃত ফ্রিল্যান্সার আইডি কি আবশ্যক? আবশ্যক নয়। সুবিধা কি? ক্যাশ উত্তোলন, ইউসিবি ও অন্যান্য ব্যাংকের এটিএম থেকে টাকা উঠাতে পারবেন। ইউসিবি এটিএম অথবা সিআরএম ব্যবহার করে স্বাধীন অ্যাকাউন্টে রাখা ফরেন কারেন্সি হতে যে কোনো পরিমাণ অর্থ লেনদেন করা যাবে। আচ্ছা, রপ্তানি মেলা, সেমিনারে অংশগ্রহণ ও ব্যবসায়িক সফরে বিদেশে অবস্থানকালে ভিসা নেটওয়ার্কের এটিএম থেকে ফরেন কারেন্সিতে উত্তোলন, দেশে বিদেশে অনলাইন পেমেন্ট সুবিধা, ফান্ড ট্রান্সফার। আচ্ছা, ভালো সুবিধা আছে এখানে। ইউসিবি স্বাধীন অ্যাকাউন্টে রাখা ফরেন কারেন্সি কি কি প্রয়োজনে ব্যবহার করা যাবে? ওকে, সো এখান থেকে দেখেন অনেক কিছু করা যাচ্ছে কিন্তু। বাহ, যেহেতু ইউসিবি স্বাধীন অ্যাকাউন্ট একটি কারেন্ট অ্যাকাউন্ট, তাই এখানে ইন্টারেস্ট প্রযোজ্য নয়। সেভিং অ্যাকাউন্ট হলে ইন্টারেস্ট পাবেন, কোনো চার্জ নাই। ইনিশিয়াল কোনো ডিপোজিট করতে হবে না, যে কোনো শাখা থেকে অ্যাকাউন্ট করতে পারবেন। আচ্ছা, ভালো কথা। এটা হচ্ছে আপনাদের এখানে লিঙ্কটা দিয়ে দিই, ব্যাচ নাম্বার 47, তাই না? আচ্ছা, এটা আমরা এসআরডিএমএটি কমিউনিটি গ্রুপটাতে দিয়ে দিচ্ছি, এখানে সবাই তো আপনারা আছেন, তাই না? তো এখান থেকে আপনারা এটা দেখলেই হবে।
আচ্ছা, যারা আমাদের এখানে আছেন স্টুডেন্টরা, আপনাদের লিঙ্কটা আমি চ্যাট বক্সে দিয়ে রাখতেছি। তো যদি চান আপনারা এখান থেকে করতে পারেন, যেহেতু এতে অনেকগুলো সুবিধা আছে, তাই না? ইউসিবি স্বাধীনটা আমি দেখে নেই এর আগে, ইস্টার্ন ব্যাংকেরটা দেখছিলাম, বাট এটাতে যেহেতু তেমন ঝামেলা নাই, করতে পারেন। আচ্ছা, যাদের ইউসিবি ব্যাংক অ্যাকাউন্ট আছে অলরেডি আগে থেকে, আপনারা চাইলে এই কার্ডটা নিতে পারেন। একজন বলছে ইজ ইট সেফ? অবশ্যই সেফ। সেফ না হওয়ার কোনো কারণ তো নেই। সেফলি ইউজ করতে হবে জিনিসটাকে, এই তো, আর কিছু না। ব্যাংক যেহেতু আপনাকে কার্ড দিচ্ছে, এখানে সেফটির কোনো সমস্যা নেই। যে কোনো কার্ডই হবে, কার্ডটাকে ডুয়াল কারেন্সি করে নিতে হবে। আচ্ছা, ফ্রিল্যান্সিং করলে ক্লায়েন্টের থেকে ডলার কিভাবে আসে, দেশে আনবো সহজ উপায়, এগুলো নিয়ে কথা হবে। দুবাই থেকে নিলে কিভাবে নেব? দুবাই থেকে তো আর আপনি এটা নিতে পারবেন না, দুবাইয়ের যে কোনো কার্ড নিলেই হবে। পেওনিয়ার থেকে কি যে কোনো ডুয়াল কারেন্সি কার্ডে টাকা ট্রান্সফার করা যাবে না? এগুলো নিতে হবে না আপনাদেরকে, আমি জাস্ট বলতেছি যদি কেউ চায় আপনারা নিতে পারেন। পেপাল কি বাংলাদেশে অ্যাভেলেবেল না। আপনারা যারা প্রবাসী, আপনাদের কিছুই করতে হবে না, আপনাদের যে কার্ড গুলো আছে না, ওগুলো দিয়ে আপনারা কাজ করতে পারবেন। নিউ কেউ এই কার্ড নিতে পারবে? হ্যাঁ পারবে, ব্যাংকের সাথে একটু কথা বলেন, স্যার এট প্রেজেন্ট ফ্রিল্যান্সিং এর জন্য কি মাস্ট কার্ড লাগবে নাকি পিওনিয়ার? পিওনিয়ার কার্ড হলেই হবে। কার্ড যে লাগবে এরকম আমি বলিনি একবারও। ফেসবুকে প্র্যাকটিস করার জন্য অ্যাড ম্যানেজারের কোনো কার্ড লাগবে না। আচ্ছা, ঠিক আছে। আহ আচ্ছা, আপওয়ার্কে উইথড্র করার জন্য কোনো কার্ড লাগবে না। আপওয়ার্ক থেকে আপনি ডাইরেক্টলি আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা নিয়ে আসতে পারবেন। একজন বলছে স্যার থার্ড ক্লাসের দিন আমি ফেসবুক অ্যাড ম্যানেজারের ক্লাসে পেজ খুলতে গেছিলাম, পরের দিন পেজ খুলতে পারতেছি না। এখন আপনার ফেসবুক লাইট যে অ্যাপটা আছে, ওইটা ইউজ করতে পারেন, অথবা ভিপিএন ইউজ করে পেজ ক্রিয়েট করতে হবে। আচ্ছা, এগুলো এখন কিচ্ছু লাগবে না, ঠিক আছে। একজন বলছে সিঙ্গাপুর মাস্টার কার্ড হ্যাভ, আচ্ছা হ্যাঁ, সিঙ্গাপুরের মাস্টার কার্ড আপনি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। কার্ডগুলো এখন দরকার না। আমি জাস্ট কেন বললাম, যারা এতক্ষণ ক্লাস করেননি তারা এই ধরনের কোশ্চেন করছেন, এগুলো হচ্ছে যদি কখনো আপনি ফ্রিল্যান্সিং এর বিশেষ করে বুস্টিং এর জন্য, ফেসবুক বুস্টিং এর জন্য কাজ, নিজের কাজ নিজে করতে চান, তখন আপনার কার্ড লাগবে। আদারওয়াইজ আপনার কার্ডের দরকার নেই। যদি আপনি অনলাইনে কেনাকাটা করতে চান, দেশের বাইরের কোনো একটা ওয়েবসাইটে যে ডোমেন হোস্টিং কিনতে চান, তখন তো আপনার একটা কার্ড লাগে, তাই না? এই হিসাবে আমি বলছি। তো ইউসিবি কার্ডটা ভালো লাগলো, এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে একটা অ্যাড বানাবো। লাস্ট দিনে আমরা অ্যাড ম্যানেজারের টুকটাক কাজ দেখছি, বাট আমরা কিভাবে একটা অ্যাডভার্টাইজমেন্ট ক্রিয়েট করতে সেটা দেখিনি। তো একটা অ্যাড ম্যানেজারে আসার পরে কিভাবে আসবেন আপনারা? facebook.com/অ্যাডস ম্যানেজার, তাই না? এই লিঙ্কটা আমি চ্যাট বক্সে দিয়ে রাখতেছি। এরকম ভাবে ছাড়া অন্যভাবে যদি অ্যাডস ম্যানেজারে যান, অনেক ঝামেলা ফেস করবেন নিজেরাই। আচ্ছা, আমি লিঙ্কটা ওভাবে না, পরে একটা লিঙ্ক দিলাম, এটা ওই লিঙ্কটাতেও ঝামেলা ফেস করবেন আপনারা। পরের লিঙ্কটা যেটা facebook.com/অ্যাডস ম্যানেজার, এই লিঙ্কটা ইউজ করলে হবে। তো অ্যাড ম্যানেজারে যখন আমরা আসবো, আসার পরে সবার আগে আমার অ্যাড অ্যাকাউন্টে যদি কোনো ইস্যু থাকে, সেটা কিন্তু এই অ্যাকাউন্ট ওভারভিউতেই দেখাই দিবে। ক্যাম্পেইনে যখন আসবো, এখানে আমরা বিভিন্ন ক্যাম্পেইন ক্রিয়েট করব। অ্যাডস রিপোর্টিং এ রিপোর্টিং দেখতে পারবো, অডিয়েন্সে অডিয়েন্স টার্গেটিং হবে, অ্যাড অ্যাকাউন্ট সেটিং এ কি হবে, যে কাউকে অ্যাড অ্যাকাউন্টে অ্যাক্সেস দিতে পারবো। তো ধরেন যে আপনি কোনো ক্লায়েন্টের জন্য কাজ করবেন, তো সেই ক্লায়েন্টকে আমি কিভাবে অ্যাক্সেস দেবো সেটা আমি দেখাচ্ছি। বিলিং, বিলিং যে অপশনটা আছে, এখান থেকে আপনি পেমেন্ট মেথড অ্যাড করতে পারবেন, আর অল টুলসে গেলে অ্যাড ম্যানেজারের বাকি টিপস গুলো দেখতে পারবেন। সো এখন আমি একটা কাজ করি, সেটা হচ্ছে যে কোনো একজন আপনাদের একটু স্ক্রিন শেয়ার করেন তো, যার একটা অ্যাড ম্যানেজার ক্রিয়েট করা আছে এবং যার একটা ফেসবুক পেজ আছে। আচ্ছা, মোহাম্মদ ইমরান, আপনার স্ক্রিনটা আমি দেখতে পাচ্ছি। সো আপনি একটু অ্যাড ম্যানেজারে যান। আচ্ছা, ঠিক আছে। তো আপনাদের দুইটা কোশ্চেন থাকে, সেটা হচ্ছে যে ফেসবুক পেজে আমরা কিভাবে কাউকে অ্যাক্সেস দিতে পারি,
আরেকটা হচ্ছে অ্যাড ম্যানেজারে কিভাবে অ্যাক্সেস দিতে পারি। তো যখন আপনি ক্লায়েন্টের সাথে কাজ করবেন, সেই ক্লায়েন্টের কিন্তু আপনাকে অ্যাড ম্যানেজারে অ্যাক্সেস নিতে হবে, তাই না? তাহলে কিভাবে করতে হবে? বাম দিকে যান, অ্যাড অ্যাকাউন্ট সেটিং যেখানে আছে ওখানে ক্লিক করেন। অ্যাড ম্যানেজারে অনেকভাবে অ্যাক্সেস নেওয়া যায়, এখন এইভাবে শেখাচ্ছি, পরে আর আমি সিস্টেম শেখাবো। নিচের দিকে আসেন। ওকে, সো দেখেন এখানে দেখতে পাচ্ছি অ্যাড অ্যাকাউন্ট রোল, আপনি এখানে অ্যাডমিন হিসাবে আছেন। তো আপনি যদি কাউকে অ্যাড করতে চান, ধরেন যে ইমরান হোসেন, আপনি হচ্ছেন একজন ক্লায়েন্ট, আপনার বাসা হচ্ছে ধরেন আপনি আমেরিকান, তো আমি হচ্ছে বাংলাদেশি, আমি একজন ফ্রিল্যান্সার। তো আপনি যদি এখন আমাকে অ্যাক্সেস দিতে চান, কিভাবে দিবেন? অ্যাড পিপলে ক্লিক করবেন। অবশ্যই আপনাকে আর আমাকে আগে থেকে ফেসবুকে ফ্রেন্ড হইতে হবে। আপনারা যদি দুইজন যদি ফেসবুকে ফ্রেন্ড থাকি, তাহলে এখানে যদি আপনি আমার নামটা সার্চ করেন, যে কোনো একটা নাম সার্চ করেন, তাহলে দেখবেন তার নামটা চলে আসছে। তো ক্লিক করেন। এখন কাউকে অ্যাক্সেস দেওয়ার দরকার নেই, অ্যাক্সেসের টাইপটা দেখান, তিনটা টাইপ আছে এখানে, ওই যে উপরে, হ্যাঁ, অ্যাডমিন, অ্যাডভার্টাইজার এবং অ্যানালিস্ট। তো যখন আপনি একটা ক্লায়েন্টের জন্য কাজ করবেন, সে যদি আপনাকে অ্যাডভার্টাইজার হিসেবে অ্যাক্সেস দেয় তাহলেই এনাফ। যদি অ্যাডমিন দেয় ভালো, না দিলে কোনো সমস্যা নেই। তো এভাবে আমরা অ্যাক্সেস দিতে পারি বা নিতে পারি। তো অ্যাক্সেস দেওয়ার দরকার নেই, কাটেন। এখন আহ আপনি একটা কাজ করেন, সেটা হচ্ছে বিলিং এ যান, কিভাবে পেমেন্ট মেথড অ্যাড করতে হয় সেটাও দেখাই দিই আপনাদেরকে। যদি আপনার দরকার এটা এখন নাই, যদি ক্লায়েন্টের জন্য কাজ করেন তাহলে লাগবে না, যদি নিজের কাজ নিজে করেন তখন লাগবে। সো আপনি বাম দিকে উপরে দেখেন, একটু উপরে উঠান স্ক্রিনটা, স্ক্রল করে উপরে যান, পেমেন্ট সেটিং এ বাম দিকে যান, নিচে আসেন, ওই যে দেখেন অ্যাড পেমেন্ট মেথড, ওখানে ক্লিক করেন। সো এখানে আপনি যে কোনো ইন্টারন্যাশনাল কার্ড বলেন বা বাংলাদেশের কোনো ডুয়াল কারেন্সি কার্ড বলেন, সেগুলো অ্যাড করতে পারবেন। আর যদি আপনার বিন নাম্বার থাকে বা এই ধরনের কোনো কিছু ইনফরমেশন আপনি অ্যাড করতে চান, তাহলে দেখেন এই যে উপরে অপশন আছে বিজনেস এন্ড ট্যাক্স ইনফো। তো এটা যদি না থাকে অ্যাড করার দরকার নেই, এটা কেটে দেন। এখন ধরেন যে আপনি আপনার অ্যাড অ্যাকাউন্টে কোনো এডিট করবেন, ধরেন যে আপনার কারেন্সি টাকায় আছে, সেটাকে ডলারে কনভার্ট করবেন, সেটা কিন্তু আপনি করতে পারবেন। এখানে এডিটে ক্লিক করেন। আচ্ছা, এখানে শুধু বিন নাম্বার দেওয়ার জায়গা আছে, তো এটা বাদ দেন, এখান থেকে স্কিপ করেন। নিচের দিকে আসেন, দেখেন বিজনেস ইনফো। তো এই বিজনেস ইনফোতে যদি আপনি ক্লিক করেন, এখানে এডিট করেন, এখানে আসলেও কিন্তু আপনি ওই বিন নাম্বার অ্যাড করার জায়গা পাবেন। অথবা এখানে আপনি আপনার বাংলাদেশের টাকা কারেন্সি এটা চাইলে চেঞ্জ করতে পারেন, ডলার করতে পারেন। তো কারেন্সি নতুন অ্যাকাউন্টে যেভাবে আছে সেভাবেই রাখেন, কারণ কারেন্সি চেঞ্জ করলে অ্যাড অ্যাকাউন্টটা ডিসেবল হয়। আর এখানে যদি আপনার বিন নাম্বার অথবা আপনার বিজনেসের অন্যান্য ইনফরমেশন থাকে, সেটা আপনি এখানে দিতে পারবেন। দেখেন এই যে বিন নাম্বার অ্যাড করার জায়গা, যদি না থাকে সমস্যা নেই, এটা গ্যাপ রাখবেন, কাটেন এখন এখান থেকে। তাহলে দুইটা জিনিস গেল। এখন হচ্ছে যে ফেসবুক পেজে আমরা কিভাবে অ্যাক্সেস নিতে পারি। তো আপনার ফেসবুক পেজটাতে যান। যখন আপনি একটা ফেসবুকের আহ, কোনো ক্লায়েন্টের জন্য ফেসবুক অ্যাড ম্যানেজারে কাজ করবেন, সেই ক্লায়েন্টের কিন্তু ফেসবুক পেজেও অ্যাক্সেস নিতে হবে আপনাকে, বা নিতে হয় অনেক সময় সোশ্যাল মিডিয়া ম্যানেজারে কাজ করার জন্য। তো পেজে অ্যাক্সেস কিভাবে নিতে পারি? আমরা অনেকভাবে নেওয়া যায়। ধরেন যে পেজের যে প্রফেশনাল ড্যাশবোর্ডটা আছে না, ওই প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করেন। বাম দিকে গেলে দেখতে পারবেন যে পেজ অ্যাক্সেস রোল আছে, নিচে যান, ওই যে পেজ অ্যাক্সেস, হ্যাঁ ওখানে ক্লিক করেন, মাঝে একটু উপরে পেজ অ্যাক্সেস। সো এখান থেকে আপনি অ্যাড করেন, আপনি এখন এখানে অ্যাডমিন হিসাবে আছেন, আপনি যে কাউকে অ্যাড করতে পারেন, অ্যাড করেন, নেক্সট করেন। যদি কেউ আপনার অলরেডি আগে থেকে ফেসবুক ফ্রেন্ড থাকে, তার নাম সার্চ করলে আসবে, অথবা কারো ইমেল আইডি দিয়েও অ্যাক্সেস দিতে পারেন। তো যে কোনো একটা নাম ক্লিক করেন, কাউকে অ্যাক্সেস দিব না, যে সিস্টেমটা দেখাচ্ছি আমি। দেন না, যে কোনো একটা নাম সিলেক্ট করেন, সমস্যা নেই, করেন একটা নাম। আচ্ছা, এখন অ্যাক্সেস দিয়েন না, এখানে দেখেন অ্যাক্সেস দেওয়ার জায়গা আছে অনেকগুলো, হ্যাঁ, কন্টেন্টের অ্যাক্সেস, মেসেজ এন্ড কল, কমিউনিটি অ্যাক্টিভিটি অ্যাড, এখানে কাটেন, কাটেন এটা। ওই ওর নিচে যে আরেকটা অ্যাড নিউ আছে না, এটাতে ক্লিক করেন, পিপল উইথ টাস্ক অ্যাক্সেস, ডান দিকে অ্যাড নিউ, হ্যাঁ এখানে ক্লিক করেন, নেক্সট করেন।
যে কোনো একটা নাম সার্চ করেন, নাম অথবা ইমেল আইডি দিয়ে আপনি কি করতে পারবেন, অ্যাক্সেস দিতে পারবেন। যে কোনো একটা নাম সিলেক্ট করেন। সো দেখেন এখানে সুন্দরভাবে অপশন আছে যে আপনি কিভাবে কাউকে অ্যাক্সেস দিতে পারবেন। তো যখন আপনি কাউকে অ্যাক্সেস দিবেন, কখনোই অ্যাডমিন অ্যাক্সেস দিবেন না বা সবগুলোর জন্য অ্যাক্সেস দিবেন না। অবশ্যই কি করবেন, স্পেসিফিক কাজের জন্য স্পেসিফিক অ্যাক্সেস দিবেন। ধরেন যে কেউ আপনার পেজের মডারেটর, তাকে আপনি কি অ্যাক্সেস দিবেন, কমিউনিটি অ্যাক্টিভিটি। সে কি করবে, কমেন্ট টমেন্ট ডিলিট করবে, স্প্যামিং কমেন্ট চেক করবে। কেউ যদি আপনার মেসেজে রিপ্লাই করে পেজে, তাহলে কি করবেন, মেসেজ এন্ড কলসের আপনি অ্যাক্সেস দিবেন। কেউ যদি আপনার কন্টেন্টের কাজ করে, তাহলে আপনি শুধু তাকে কন্টেন্টের অ্যাক্সেস দিবেন। কেউ যদি আপনার অ্যাডের কাজ করে, তাহলে আপনি নিচের দিকে দেখেন অ্যাডের এখানে অ্যাক্সেস দেওয়ার জায়গা আছে। তো যাকে যেটা অ্যাক্সেস দিবেন জাস্ট ওটা অন করতে হবে, এবং নিচের দিকে তখন গিভ অ্যাক্সেস বাটনটা কাজ করবে। তো যে কোনো একটা অন করেন, অ্যাক্সেস দেওয়ার দরকার নেই, জাস্ট আমি দেখাচ্ছি, গিভ অ্যাক্সেসে ক্লিক করলেই অ্যাক্সেস চলে যাবে। ঠিক আছে, তো পেজের অ্যাক্সেস এবং অ্যাড ম্যানেজার অ্যাক্সেস কিভাবে নিতে হয় বা দিতে হয় আশা করি ক্লিয়ার। এখন আমি আমার স্ক্রিনটা দেখাচ্ছি আপনাদেরকে, আমার স্ক্রিনটা এখন দেখেন। এখন ধরেন যে আমরা একটা কাজ করব, সাপোজ এসআরডিএমআইটির কাজ করব। তো এসআরডিএমআইটির কোন একটা পোস্ট, যেমন ধরে নেন যে আমরা রিসেন্টলি যদি একটা কোনো পোস্ট বের করি, ওকে সাপোজ এই যে এই পোস্টটা আছে, যেমন আমরা গ্রাফিক ডিজাইনের ওরিয়েন্টেশন যেদিন হলো, এই যে পোস্টটা। এখন অনেক সময় অনেক ক্লায়েন্ট এরকম বলে যে আমার অলরেডি ফেসবুকে আগে থেকে একটা পেজে পোস্ট আছে, তোমরা বা তুমি এই পোস্টার উপরে বুস্ট করে দাও, বা এটাকে অ্যাড হিসেবে রান করে দাও। বুস্ট মানে আলটিমেটলি ওই অ্যাড রান করাকেই বোঝায়। তো আমরা যখন কোনো একটা পেজে পোস্ট করি, তার নিচে দেখতে পারি বুস্ট পোস্ট নামে একটা অপশন থাকে। তো এখান থেকেও অ্যাডভার্টাইজমেন্ট রান করা যায়। কিন্তু এখান থেকে যদি আপনি অ্যাডভার্টাইজমেন্ট রান করতে চান, তাহলে কি হবে, অপশনগুলো অনেক মানে ঝামেলা করে, এবং এখান থেকে সবগুলো কাজ করাও যায় না। এটা হচ্ছে শর্টকাট টু সাকসেস। যারা একদম কাজ পারে না, তারা এখান থেকে শর্টকাটে কাজ করবে। ঠিক আছে, বাট আপনি কি কাজ পারেন, শিখতেছেন তাই না? তাহলে আপনি এখান থেকে কাজ করবেন? অবশ্যই করবেন না। আপনি কোথা থেকে কাজ করবেন, অ্যাড ম্যানেজার থেকে কাজ করবেন। তো ওই অ্যাড ম্যানেজারতেই আমরা আসবো এখানে। তার আগে একটা জিনিস, সেটা হচ্ছে যে আপনার যে ফেসবুক পেজ আছে, সেই পেজের সাথে অবশ্যই আপনি হোয়াটসঅ্যাপ বিজনেস এবং ইনস্টাগ্রামকে কানেক্ট করে নেবেন। আমি কি আপনাদেরকে এই জিনিসটা দেখাইছিলাম, ওই কানেক্ট করার সিস্টেমটা? হোয়াটসঅ্যাপ বা ইয়েটা দেখানি না? আচ্ছা, এটা দেখাচ্ছে। ঠিক আছে। সো ফেসবুকের যে প্ল্যাটফর্মটা আছে বা মেটা যে প্ল্যাটফর্ম, সো মেটা প্ল্যাটফর্মের সুবিধাটা কি, যে আপনার যদি একটা ফেসবুক পেজ থাকে, তাহলে ওই পেজের সাথে আপনি ইনস্টাগ্রামকে অথবা হোয়াটসঅ্যাপকে কানেক্ট করতে পারেন। অথবা যদি আপনার একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে, সেখানে আপনি আপনার ফেসবুক পেজ বা হোয়াটসঅ্যাপকে কানেক্ট করতে পারেন। যদি আপনার একটা হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাপ থাকে, সেখানে আপনি কি করতে পারেন, ইনস্টাগ্রাম বা ফেসবুক কানেক্ট করতে পারেন। মানে একটার সাথে বাকি দুটো আপনি কানেক্ট করতে পারতেছেন। এখন বলেন, আপনাদেরকে কি আমি ইনস্টাগ্রাম পার্সোনাল ভার্সেস প্রফেশনাল, হোয়াটসঅ্যাপ পার্সোনাল ভার্সেস প্রফেশনাল, এই পার্থক্যগুলো বুঝাইছি? বুঝাইছিলাম, কিন্তু অত ভালো মতো বুঝাইনি। আচ্ছা, তো আমি একটু বুঝাচ্ছি এই জিনিসটা। দেখেন, ইনস্টাগ্রামের আমরা যে অ্যাকাউন্ট গুলো ইউজ করি, সেগুলো সাধারণত কি হয়, পার্সোনাল অ্যাকাউন্ট। বাট আপনি চাইলে ইনস্টাগ্রামে পার্সোনাল অ্যাকাউন্টটাকে প্রফেশনাল অ্যাকাউন্টে কনভার্ট করাইতে পারেন, অথবা ডাইরেক্টলি একটা প্রফেশনাল অ্যাকাউন্ট বানাইতে পারেন। ইনস্টাগ্রামে কিন্তু পেজ থাকে না, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে। এটাকে প্রফেশনাল বা বিজনেস অ্যাকাউন্ট বলা হয়। হোয়াটসঅ্যাপে দুই ধরনের অ্যাকাউন্ট আছে, একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার অ্যাপ, আর একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট বা বিজনেস অ্যাপ। এখন আপনি যদি গুগল প্লে স্টোরে যান, ধরেন আমি গুগল প্লে স্টোর লিখে সার্চ করলাম। তো প্লে স্টোরে যদি আমি যাই, তাহলে আমি যদি এখানে হোয়াটসঅ্যাপ লিখি, তাহলে আপনি দেখতে পারবেন যে হোয়াটসঅ্যাপে দুই টাইপ আছে। একটা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার, যেটা আমরা নর্মালি ইউজ করি, তাই না? সো এই হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারটা হচ্ছে যে আমাদের ফ্রেন্ডদের সাথে বা ফ্যামিলির সাথে নর্মাল প্রাইভেট কাজের জন্য ইউজ করার জন্য, তাই না? বাট আমরা যদি প্রফেশনালি কাজ করি, সেই ক্ষেত্রে আমার যদি একটা বিজনেস থাকে, বা আপনি যদি অ্যাজ এ সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কোনো ক্লায়েন্টের কাজ করেন, অবশ্যই আপনাকে হোয়াটসঅ্যাপ বিজনেসের কাজটা জানতে হবে। তো হোয়াটসঅ্যাপ বিজনেসের কাজ আলটিমেটলি জানার ওইভাবে কিছু নেই, কারণ হোয়াটসঅ্যাপ আপনি সবাই ইউজ করতে পারি। এটা আপনি ডাউনলোড করবেন, একটা মোবাইলে হোয়াটসঅ্যাপ বিজনেস এবং হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার দুইটাই চলবে।
তবে দুইটা আলাদা আলাদা সিম দিয়ে চালাতে হবে। এখন দেখেন, আমি যখন হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাপটা ডাউনলোড করবো, এখানে অনেকগুলো সুবিধা আছে। এটা হচ্ছে মেইনলি আপনার যদি কোনো বিজনেস থাকে সেই বিজনেসটাকে প্রমোট করার জন্য। যেমন ধরেন এখানে লেখা আছে স্যান্ড্রাস কেক। তো একটা কেক বা বেকারি, তার এখানে প্রমোশন কিভাবে করতে পারে? সে তার বিজনেস সম্পর্কে কিছু ডিটেলস দিতে পারে, তার অ্যাড্রেস দিতে পারে, অফিস আওয়ার দিতে পারে, বিভিন্ন লিঙ্ক দিতে পারে, ওয়েবসাইট লিঙ্ক দিতে পারে। রেসপন্ড টু কাস্টমার্স ফাস্টার উইথ অটোমেটেড মেসেজেস এন্ড কুইক রিপ্লাই। আপনি এখানে অটোমেটেড মেসেজ টেমপ্লেট সেট আপ করতে পারেন, যাতে করে আপনি অফলাইনে থাকলেও অটোমেটিক রিপ্লাই চলে যাবে। লেভেলিং করতে পারেন। লেভেলিংটা কি? ইম্পর্টেন্স দেওয়া, কোন মেসেজকে কিরকম, এটা আপনার বোঝার সুবিধার্থে। শোকেজ ইউর প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস উইথ এ ক্যাটালগ। আপনার যদি কোনো প্রোডাক্ট থাকে সেগুলোকে আপনি এখানে দেখাইতে পারেন, মানে একটা ফেসবুক শপের মতো কাজ করে। এখানে প্রোডাক্ট সেলও করা যাবে। এরপরে কি এখানে আপনার বিজনেস টুল দেওয়া আছে, যেমন বিজনেস প্রোফাইল, যেখানে আপনার বিজনেস সম্পর্কে জানাতে পারবেন, ক্যাটালগ যেখানে আপনার প্রোডাক্ট সেল করতে পারবেন। যদি আপনি আমেরিকায় থাকেন, তাহলে কিন্তু আপনি ফেসবুক বলেন, ইনস্টাগ্রাম বলেন, হোয়াটসঅ্যাপ বলেন, সেখানে ডিরেক্টলি পেমেন্ট নিতে পারবেন, অর্ডার নিতে পারবেন। কিন্তু আমাদের বাংলাদেশে তো ওই পেমেন্ট গেটওয়ে গুলো নাই, যার কারণে আমরা নিতে পারি না, আমাদেরকে বাংলাদেশের পেমেন্ট গেটওয়ে দিয়ে নিতে হয়। তো ইনস্টাগ্রামে, মেসেঞ্জারে কিন্তু এখন অনেক আপডেট ফিচার আসছে, যেটা আমরা বাংলাদেশের ইউজ করতে পারি না। তো দেখা যাক বাংলাদেশে যদি কখনো পেপাল আসে, তাহলে এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। আসলে বাংলাদেশে পেপাল আসাটা খুব দরকার। অ্যাওয়ে মেসেজ, আপনি যদি অনলাইনে না থাকেন, অ্যাওয়ে মেসেজ সেট আপ করতে পারবেন, গ্রিটিং মেসেজ, কুইক রিপ্লাই, ঠিক আছে। এবং শর্ট লিঙ্ক, আপনি একটা লিঙ্ক জেনারেট করতে পারবেন, এই লিঙ্কটা যে কাউকে দিলে সে ডিরেক্টলি আপনাকে হোয়াটসঅ্যাপে এসএমএস করতে পারবে। সো এই হচ্ছে মোটামুটি আপনার হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাপের কাজ। এবং এর সুবিধাটা কি? কানেক্ট করা যাবে সবার সাথে খুব ভালো মতো, অ্যাড রান করা যাবে খুব সুন্দরভাবে। হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাপ থেকেও অ্যাড রান করা যায়, কিন্তু হোয়াটসঅ্যাপে কিন্তু কোনো অ্যাডভার্টাইজমেন্ট শো করে না। তাহলে কি হয়? আমরা হোয়াটসঅ্যাপে ট্রাফিক নিয়ে যাই, মানে ইউজারদেরকে হোয়াটসঅ্যাপে নিয়ে যাই, বলি যে আমাদেরকে হোয়াটসঅ্যাপে আপনারা এসএমএস করেন। যখন হোয়াটসঅ্যাপে কেউ আমাদেরকে এসএমএস করলো, তার মানে কি? আমরা একটা লিড পাচ্ছি। কেউ আমাদেরকে যখন এসএমএস করছে, মানে তার ফোন নাম্বার আমরা পেয়ে গেছি। যখন ফোন নাম্বার পেয়ে গেলাম, তারপরে কি? তার সাথে আমরা কথা বলতে পারি, এসএমএস পাঠাতে পারি, তার মেইল আইডি আমরা চাইতে পারি, তাই না? তাকে প্রমোশনাল মেল দিতে পারি। তো এইভাবে কিন্তু কাস্টমারদেরকে ধরতে হয়। তো এখন ধরেন যে আপনি, আপনার যে ফেসবুক পেজটা আছে, সেই ফেসবুক পেজে আপনি যদি প্রফেশনাল ড্যাশবোর্ডে যান, অথবা আপনি যদি বিজনেস সুইটেও যান, বিজনেস সুইটের কাজটাও আমি দেখাইনি, তাই না? বিজনেস সুইটের কাজ দেখাইতে হবে। সো বিজনেস সুইটের কাজ দেখাইনি, একটু বলেন। দেখাইনি, আমার মনে আছে দেখাইনি বিজনেস সুইটের কাজ। আচ্ছা, বিজনেস সুইটের কাজটা দেখাইতে হবে। তো একটু খেয়াল করেন, বিজনেস সুইটটা কি? এটা হচ্ছে আপনার একটা টুল। আপনি এখানে ফেসবুক মেসেঞ্জার এবং ফেসবুকের অ্যাপ বা ফেসবুকের যে পেজটা আছে, সেটা আপনার ফেসবুক পেজ, আপনার মেসেঞ্জার এবং ইনস্টাগ্রামের কাজ এখানে আপনি হ্যান্ডেল করতে পারবেন। আপনি চাইলে এখানে পোস্ট দিতে পারবেন, পোস্ট শিডিউল করতে পারবেন, ঠিক আছে। ওকে, সো যে কোনো একজন একটি স্ক্রিন শেয়ার করা, বা একটু আগে যে স্ক্রিন শেয়ার করছেন আপনিও করতে পারেন, যার ফেসবুক পেজ আছে। ওকে, আপনি একটু আপনার ফেসবুক পেজে চলে যান। আচ্ছা, আরিফুল ইসলাম আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি, ফেসবুক পেজে যাবেন। জুম অ্যাপটা যদি উপরে থাকে, ওটাকে টানা নিচে নামাতে পারবেন। ফেসবুক পেজে যান আপনার। পেজে সুইচ করেন আগে। এখন তো আপনার প্রোফাইলে আছেন, এখন পেজে যাইতে হবে। আপনি হচ্ছে ইয়েতে যান আপনার। ওকে, সো এখানে আসলাম আমরা। এখানে দেখতে পাচ্ছি যে আমাদের মেয়েটা বিজনেস সুইট আসছে। গেট স্টার্টেড করে আপনি একটু এটা এটা কাটেন, এটা দরকার নেই, আমাদের ক্রস করে দেন, ইনভাইট ফ্রেন্ড করার দরকার নেই।
আপনি হচ্ছে যে আগের ট্যাবটাতে যান তো, যেখানে আপনার ফেসবুকটা ওপেন ছিল। হুম। এখানে এখন আপনাকে সুইচ করতে হবে, সুইচে ক্লিক করেন। আপনি এখন আপনার প্রোফাইলে আছেন, এখন আপনাকে পেজে যাইতে হবে। ওখানে না, আপনি হচ্ছে আপনার প্রোফাইল আইকনটাতে ক্লিক করেন, সুইচে ক্লিক করেন। সুইচ, সুইচে ক্লিক করেন। হ্যাঁ, এখন আপনার পেজে ক্লিক করেন। আচ্ছা, ওকে। সো এটা হচ্ছে আপনার ফেসবুক পেজ। এখন আপনি কি করবেন, এখানে সাপোজ আপনি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বলেন বা ইনস্টাগ্রামকে অ্যাড করবেন। কিভাবে অ্যাড করতে পারেন? এটার জন্য আপনাকে হচ্ছে অনেকভাবেই অ্যাড করা যায়। তো বিজনেস সুইট থেকে করা যাবে, আপনি বিজনেস সুইটে যান। আচ্ছা, তো বিজনেস সুইটে এসে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেকগুলো অপশন আছে। যেমন ক্রিয়েট পোস্ট, আপনি এখানে পোস্ট ক্রিয়েট করতে পারবেন। এখান থেকে অ্যাড ম্যানেজারও যাওয়া যায়, তো এখান থেকে অ্যাড ম্যানেজারে যাওয়ার দরকার নেই। রিল ক্রিয়েট করতে পারবেন, স্টোরি দিতে পারবেন, সবই করতে পারবেন এখান থেকে। এখান থেকে আপনি আপনার পেজের ইনবক্সেরও রিপ্লাই করতে পারবেন, তাই না? তো এখন আমরা যেটা করি সেটা হচ্ছে অল টুলসে যান। আচ্ছা, এখান থেকে এই যে দেখেন পেজ সেটিং নামে একটা জায়গা আছে, পেজ সেটিং এ ক্লিক করেন ডান দিকে। হুম, বাম দিকে দেখেন লিঙ্কড অ্যাকাউন্ট আছে, লিঙ্কড অ্যাকাউন্টে ক্লিক করেন। সো এখানে আপনি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে কানেক্ট করতে পারবেন। কানেক্ট করার জন্য কি করতে হবে, ইনস্টাগ্রামে লগ ইন করতে হবে এখান থেকে। আর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট দেখেন বাম দিকে আছে, হোয়াটসঅ্যাপে ক্লিক করেন। এখান থেকে হোয়াটসঅ্যাপকেও আপনি কানেক্ট করতে পারবেন। অবশ্যই হোয়াটসঅ্যাপ বিজনেসকে কানেক্ট করবেন, তাহলে সুবিধা পাবেন। ঠিক আছে, তাহলে বুঝে গেলাম কিভাবে আমরা করব। আচ্ছা, এখন আমি আমার স্ক্রিনে দেখাই, আপনাদের স্ক্রিনে একটু টাইম লাগে। একটা সেকেন্ড দাঁড়ান, জাস্ট আ সেকেন্ড। ওকে, সো দেখেন আমি একটু স্ক্রিন শেয়ার করছি। তো এখানে আমারই একটা ফেসবুক পেজ আছে, শুভ আহমেদ নামে। যারা আমার সাথে কানেক্ট নেই, আপনারা চাইলে আমার সাথে কানেক্ট হতে পারেন। সো এই ফেসবুক পেজটাতে আমরা যদি চিন্তা করি, এখানে রিসেন্টলি তেমন কোনো পোস্ট দেওয়া হয় নাই। তো আমরা কি করব, এর হচ্ছে বিজনেস সুইটে যাব। ধরেন যে বিজনেস সুইটে গেলাম। তো বিজনেস সুইটে আসার পরে কি হয়, আমরা এখানে দেখতে পারি যে ক্রিয়েট পোস্ট, পোস্ট ক্রিয়েট করা যেতে পারে। তো আমরা এখানে একটা পোস্ট ক্রিয়েট করি। যদি আপনার ইনস্টাগ্রাম কানেক্ট থাকে তাহলে ইনস্টাগ্রাম এখানে দেখাবে। যদি আপনার ইনস্টাগ্রাম কানেক্ট না থাকে, এখানে কানেক্ট করে নিতে হবে। এবং আপনার এই ফেসবুক পেজটা যেই গ্রুপগুলোর অ্যাডমিন, সেই গ্রুপগুলো এখানে শো করবে। সো আমি চাইলে এখান থেকে আমার গ্রুপগুলোতেও পোস্ট করতে পারবো পেজের সাথে সাথে। তো এখানে পেজ, ইনস্টাগ্রাম, গ্রুপ সবগুলোতে একসাথে পোস্ট করা এবং পোস্ট শিডিউল করা যাবে। তো আপনি যদি সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসাবে কাজ করেন, ধরেন আপনি যদি ফাইবারে যান, ফাইবারে গেলে আপনি দেখতে পারবেন সোশ্যাল মিডিয়া ম্যানেজারের অনেক কাজ আছে। সো আমরা যদি ফাইবারে যে এখানে সার্চ করি যে সোশ্যাল মিডিয়া ম্যানেজার, সোশ্যাল মিডিয়া ম্যানেজারের অনেকগুলো কাজ আছে এবং অনেক টাইপের কাজ থাকে। এই কাজগুলো আপনারা ইন ফিউচার করতে পারবেন। তো এখানে পেজের কাজ আছে, ইনস্টাগ্রামের কাজ আছে, অ্যাডের কাজ আছে। ওকে, সো অনেক টাইপের কাজ আছে, এই কাজগুলো আপনারা করতে পারবেন। এই হিসাবে আমি কাজগুলো দেখাচ্ছি। ধরেন এখন আমি এখান থেকে পোস্ট করব, সাপোজ এখানে একটা ইমেজ আমি আপলোড করলাম। ধরেন যে এটা একটা ইমেজ আমার। সো এই ইমেজটাকে আমি আপলোড করতেছি এবং এখানে আপনি আপনার প্রাইমারি টেক্সট দিবেন।
সাপোজ এখানে আপনি দিলেন যে হাই, এবং এটা হচ্ছে আপনার ক্যাপশন। এরপর আপনি চাইলে এখানে বাটন দিতে পারেন, মেসেজ বা ফিলিংস অ্যাড করতে পারেন, অ্যাক্টিভিটিস দিতে পারেন, ঠিক আছে। এরপর আপনি চাইলে পোস্টটাকে শিডিউল করতে পারবেন। দেখেন এই যে শিডিউলিং অপশন। সো আমরা যদি শিডিউলিং অপশনটা অন করি, এই পোস্টটা যে আমাকে এখনই পাবলিশ করতে হবে এরকম না। আপনি যখন সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কাজ করবেন কোনো কোম্পানিতে বা ফ্রিল্যান্সার হিসাবে, তখন কিন্তু আপনাকে অনেক পোস্ট শিডিউল করতে হবে। তো ধরেন যে আজকে 26 তারিখ, আমি চাচ্ছি যে 30 তারিখে সকাল 10টার সময় এই পোস্টটা শিডিউল হবে। তাহলে কি হবে, এখানে আমাকে টাইমটা সেট আপ করে দিতে হবে যে 30 তারিখ সকাল 10টার সময় আমার পোস্টটা পাবলিশ হবে। এখন যদি আমি শিডিউলে ক্লিক করি তাহলে কি হবে, আমি অনলাইনে থাকি আর না থাকি, পোস্ট অটোমেটিক শিডিউল হয়ে পোস্ট হয়ে যাবে, তাই না? এখন যদি আপনি চান যে আপনি এই পোস্টটাকে রেস্ট্রিকশনে আনবেন, রেস্ট্রিকশন বলতে কিছু স্পেসিফিক কান্ট্রিতে, যেমন অনেক ইন্টারন্যাশনাল নিউজ পোর্টাল, ধরেন যে বিবিসি নিউজ, আল জাজিরা, ওরা কিন্তু কিছু কিছু নিউজ আছে যেগুলো কিছু স্পেসিফিক কান্ট্রির জন্যই পাবলিশ করে। তো ওগুলো কিভাবে করে, এখান থেকে অডিয়েন্সকে কাস্টমাইজ করতে হবে। আপনি যদি এখানে বলেন যে আপনি বাংলাদেশ দিবেন, তাহলে কি হবে, আমাদের এই পোস্টটা শুধুমাত্র বাংলাদেশের অডিয়েন্সরাই দেখতে পারবে, এর বাইরে কেউ দেখতে পারবে না। বুঝতে পারছেন? এটাকে বলা হয় রেস্ট্রিকশন বা রেস্ট্রিক্টেড পোস্ট। আর যদি পাবলিক করেন সবাই দেখতে পারবে। আপনি যদি, যারা ফেসবুক মার্কেটিং জানে, এরকম 10 জনকে জিজ্ঞেস করবেন যে রেস্ট্রিক্টেড পোস্ট কিভাবে দেয়, 10 জনের মধ্যে 9 জনই পাবে না এই অ্যান্সারটা দিতে। তো যাই হোক, এখন আমরা এখানে আসলাম, এখানে আবার অ্যাক্টিভ টাইম বলতে একটা কথা আছে। অ্যাক্টিভ টাইমটা হচ্ছে যে যেই টাইমে আমাদের অডিয়েন্স গুলো সব থেকে বেশি অ্যাক্টিভ থাকে। দেখেন এটা রাত 8টার সময় দেখাচ্ছে যে এই টাইমটাতে সব থেকে বেশি অডিয়েন্স অ্যাক্টিভ থাকে। আচ্ছা, সো পোস্ট কিভাবে করতে হয় বুঝলাম, এটা তো সবাই আপনারা পারেন। পোস্ট শিডলিং অপশনটা নতুন ভাবে আমরা দেখলাম। আচ্ছা, এখন এখানে চাইলে আরো অনেক কাজও করা যায় যেগুলো আপনারা করতে পারবেন। এখানে দেখেন বাল্ক আপলোড ভিডিও, এখানে একসাথে 25টা পর্যন্ত ভিডিও আপলোড করা যায়। আপনি চাইলে একসাথে 25টা ভিডিও, সরি 25টা না, এখন 50টা হয়ে গেছে। দেখেন 50টা ভিডিও আপনি একসাথে এখানে আপলোড করতে পারবেন। এই জিনিসটা খুব কাজের একটা জিনিস যখন আপনি পোস্ট শিডিউলিং করেন। এরপরে ক্রস পোস্ট, যদি আপনার মাল্টিপল ফেসবুক পেজেস থাকে সেখানে আপনি একটা পোস্টকে ক্রস পোস্ট করতে পারেন। তো পোস্ট ভিডিও অ্যাক্রস পেজ, এটাকে বলা হয় ক্রস পোস্টিং। এখন আপনি ধরেন ইনবক্সের বা কমেন্টে রিপ্লাই যখন করবেন, তখন কিভাবে করবেন, অবশ্যই বিজনেস সুইট দিয়ে কাজ করবেন। যদি আমার ইনস্টাগ্রাম এখানে কানেক্ট থাকে, তাহলে দেখেন মেসেঞ্জার, মানে মেসেঞ্জারে যারা আমাকে এসএমএস করছে, তো আমার এখানে মেসেজটা অফ করা আছে। এরপরে কি ইনস্টাগ্রাম, যদি আমার ইনস্টাগ্রাম এখানে কানেক্ট থাকে, তাহলে ইনস্টাগ্রামে যারা আমাকে এসএমএস করবে তাদের আমি রিপ্লাই করতে পারবো। হোয়াটসঅ্যাপটা নিউ, এটা আবার আমাদের এসআরডিএমআইটি পেজে আসে নাই, এখানে আসছে। বাহ, ফেসবুক এখন হোয়াটসঅ্যাপে অনেক বেশি গুরুত্ব দিচ্ছে, বুঝছেন? আর অনলাইন বিজনেস করা খুব সহজ। আসলে যেই টাইমটা আমরা মানে ওয়েস্ট করি, আন্দাজে কাজ করি বা নিজেদের জন্য স্কিল ডেভেলপমেন্টে খরচ করি না, সেই টাইমটা যদি নিজেদের স্কিল ডেভেলপমেন্টে কাজে দেয়, একটা বিজনেস স্টার্ট করার জন্য কাজে দেয়, এখন অনলাইন বিজনেস করা খুব কঠিন কিছু না। দেখেন হোয়াটসঅ্যাপেরও রিপ্লাই আপনি এখন এখান থেকে দিতে পারবেন। এটা কিন্তু আমি নিজে আজকে প্রথম দেখতেছি, কারণ আমাদের এসআরডিএমআইটাতে এই ফিচারটা এখনো আসে নাই। দেখেন এই যে নিউ ফিচার কি বলছে, ম্যানেজ ইউর মেসেজেস অ্যাক্রস মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এন্ড হোয়াটসঅ্যাপ, তিনটাকে এক জায়গায় নিয়ে আসছে বিজনেস সুইট। আরেকটা বিষয়, আপনারা চাইলে এই বিজনেস সুইট অ্যাপটা ডাউনলোড করতে পারবেন আপনাদের মোবাইলে, এবং মোবাইল থেকে রিপ্লাই করতে পারবেন। সো এখানে দেখেন হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম তিনটারই এসএমএস এ রিপ্লাই করা যাবে। এরপরে কমেন্ট, আপনি চাইলে আপনার ফেসবুকের যে কমেন্ট গুলো আছে সেগুলো এখান থেকে রিপ্লাই দিতে পারবেন। এবং এখানে রিপ্লাই দিলে সুবিধাটা কি, এখানে সবগুলো একটা সিকোয়েন্স অনুযায়ী থাকে, কাজ করতে সুবিধা হয়। ইনস্টাগ্রামের রিপ্লাই এখান থেকে আপনি দিতে পারবেন। তো এটা একটা অনেক বড় সুবিধা। এখন এখানে অটোমেশন নামে একটা সিস্টেম আছে। অনেক সময় আমরা দেখি না যে চ্যাটবট ক্রিয়েট করা বা অটোমেটিক রিপ্লাই ক্রিয়েট করা, সেটা কিভাবে করতে হয়। এই যে দেখেন এখানে অটোমেশন সিস্টেম আছে। তো আপনি যদি অটোমেশনে আসেন, এখানে দেখতে পারবেন অ্যাওয়ে মেসেজ, আইডেন্টিফাই আনঅ্যান্সার্ড মেসেজ, কাস্টম কিওয়ার্ড, অনেকগুলো অটোমেশন সিস্টেম আছে। তো যেটা আপনার দরকার হয় আপনি সেটা অ্যাক্টিভ করতে পারেন। সাধারণত আমরা ইনস্ট্যান্ট রিপ্লাই, এখানে আপনি ইনস্ট্যান্ট রিপ্লাই পাবেন এবং ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন পাবেন। এগুলো সাধারণত আমরা কি করি, অ্যাড করে রাখি।
তো ইনস্ট্যান্ট রিপ্লাই মানে হচ্ছে যে আপনি এমন একটা এসএমএস এখানে দিয়ে রাখলেন যেটা যদি কেউ আপনাকে পেজে ইনবক্স করে তার কাছে অটোমেটিক্যালি চলে যাবে। এটাকে আমরা ইনস্ট্যান্ট রিপ্লাই বলি। এটা সবসময় অন করে সেভ করতে হয়। আপনার যা মন চায় ইনস্ট্যান্ট রিপ্লাই টেমপ্লেট আপনি সেভ করতে পারেন। আরেকটা কি, আরেকটা হচ্ছে আমাদের এফএকিউ বা ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন। সো এফএকিউ অনেক সময় দেখেন না পেজে এরকম অপশন থাকে যে এরকম ভাবে বাটন হয়ে থাকে, যখন আপনি এখানে একটা ক্লিক করেন অটোমেটিক্যালি একটা অ্যান্সার আপনি পেয়ে যান। সো এফএকিউ গুলো কিন্তু এভাবে সেট আপ করতে হয়। তো একজন একটু স্ক্রিন শেয়ার করেন, আমি একটু ক্রিয়েট করাই দিই, যেহেতু এখানে আসছি আমরা প্র্যাকটিস করতে। আচ্ছা, আপনি একটু যান ইনবক্সে যান, ইনবক্স থেকে অটোমেশনে যান। ইনবক্সে আপনি দেখেন ডান দিকে উপরে অটোমেশন নামে জায়গাটা আছে, অটোমেশনে ক্লিক করেন, মাঝামাঝি উপরে অটোমেশন। হ্যাঁ, ওকে। সো দেখেন এখানে ইনস্ট্যান্ট রিপ্লাই এফএকিউ অনেকগুলো আছে। ধরেন যে আপনি ইনস্ট্যান্ট রিপ্লাইটি প্রথমে অ্যাপ্লাই করবেন, করেন অ্যাপ্লাই। সবার আগে উপরে ইনস্ট্যান্ট রিপ্লাইটা অন করেন। মেসেঞ্জার এখন অ্যাক্টিভ আছে, ওটাকে মার্ক করে দেন। আচ্ছা, এখন আপনি নিচের দিকে মেসেজে যা লিখবেন এটা কি হবে, যখন আপনাকে কেউ পেজে ইনবক্স করবে সাথে সাথে তার কাছে একটা রিপ্লাই চলে যাবে। এখন আপনি এখানে যা মন চায় লিখতে পারেন, লিখে সেভ করতে পারেন। আচ্ছা, সো লিখেন, লিখে সেভ করেন। পরে আপনি এটা এডিট করতে পারবেন যে কোনো সময়, সমস্যা নেই। ওকে। সো এরপরে ইনস্ট্যান্ট রিপ্লাই তো হলো, এখন আমরা এফএকিউ অ্যাড করব। ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন দেখেন নিচের দিকে চলে আসছে, এডিট করেন। তো এফএকিউ গুলো অ্যাড করতে হবে, অ্যাড করেন। এফএকিউ মানে হচ্ছে কাস্টমাররা যখন কোনো একটা কোশ্চেন করবে অটোমেটিক্যালি তার কাছে রিপ্লাই যাবে, আপনি সেটা সেট আপ করবেন। সো কোশ্চেন ওয়ান এডিট করেন। কোশ্চেন নিজেই আপনি করেন। সাপোজ কাস্টমার আপনাকে কি ধরনের কোশ্চেন করতে পারে, যে প্রাইস কিরকম, আপনার কাছে প্রোডাক্ট আছে কিনা, ডেলিভারি সিস্টেম কেমন, তাই না? এগুলোই তো কোশ্চেন করে। বা কেউ অনলাইনে আছে কিনা। আপনি অ্যান্সার দেন, নিজে নিজে কোশ্চেন করেন, নিজে নিজে অ্যান্সার দেন। আপনি চাইলে এখানে অনেক ধরনের, এটা কিন্তু পুরোটা একটা ফানেল ক্রিয়েট করার মতো। এখানে আপনি আপনার ওয়েবসাইটের লিংক দিতে পারেন, এখানে আপনি চাইলে আপনার ফোন নাম্বার দিতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে পারেন, তাই না? সো এভাবেও কিন্তু আপনি কাজ করতে পারেন। নিচের দিকে আসেন, নিচে আসেন, নিচে। এখন দেখেন এখানে অ্যাড মিডিয়া, আপনি চাইলে বিভিন্ন ইমেজেস দিতে পারবেন, প্রোডাক্ট থাকলে প্রোডাক্টের ইমেজ দিতে পারবেন। এই যে অ্যাড মিডিয়া, অ্যাড বাটন, আপনি চাইলে এখানে বাটনে অ্যাড করতে পারেন, তো আপনার ইচ্ছা। তো আপনি যে এখানে প্রাইসটা অ্যাড করলেন, এটা এখনো অ্যাড হয় নাই, এটাকে অ্যাড করতে হবে। কিভাবে? ডান দিকে একটু উপরে যান, দেখেন এস আর ফ্যাশন লেখা আছে, এখানে কিন্তু এখনো প্রাইসটা আসে নাই। তো প্রাইসটাকে কিভাবে অ্যাড করব? এখন একটু নিচে নামান, স্ক্রল করেন, এখানে দেখেন যে অ্যাড টু মেনু একটা অপশন আছে, অ্যাড টু মেনুতে ক্লিক করেন। অ্যাড টু মেনু, ডান দিকে দেখেন বাটন আছে, বাটনটা অন করতে হবে। সো এখন আপনি যদি অন করে উপরে যান, এখন দেখবেন যে আপনার প্রাইস এটা একটা বাটনের মতো কাজ করবে, ডান দিকে দেখেন মেসেঞ্জারে। তো যখনই কেউ প্রাইস আজকে ক্লিক করবে তখন আপনার অ্যান্সারটা অটোমেটিক্যালি পেয়ে যাবে। সো এইভাবে আপনার যতগুলো মন চায়, তিনটা চারটা পাঁচটা আপনি এফএকিউ অ্যাড করবেন, করে এখানে সেভ করবেন। ঠিক আছে, শেষ, কাহিনী শেষ এখানে। তো এই সিমিলার প্রসেসে আপনি, এটা কিন্তু আমরা ফেসবুক মেসেঞ্জারের জন্য করলাম, মানে আপনার পেজের মেসেঞ্জারের জন্য। এটাকে আপনি চাইলে হোয়াটসঅ্যাপের জন্য করতে পারেন, আপনি চাইলে এটাকে কিসের জন্য, ইনস্টাগ্রামের জন্য করতে পারেন। এখন একটা জিনিস আমি আপনাদেরকে দেখাইনি, সেটা হচ্ছে ইনস্টাগ্রাম পার্সোনাল ভার্সেস প্রফেশনাল অ্যাকাউন্টের ডিফারেন্সটা কোথায়, বা কিভাবে একটা পার্সোনাল অ্যাকাউন্টকে আমরা ইনস্টাগ্রামের প্রফেশনাল অ্যাকাউন্টে নিয়ে যেতে পারি। সো দেখেন অনেকগুলো লিংক পাবেন ওয়েবসাইটে, যে কোনো একটাতে গেলেই হবে। ওকে, সো এখানে দেখেন কি বলছে, অ্যাডভান্টেজ। ইনস্টাগ্রামের ইনসাইড আপনি প্রফেশনাল অ্যাকাউন্টগুলোতে দেখতে পারবেন অ্যানালাইটিক্স, অনেক ধরনের অ্যানালাইটিক্স, যে কে কোন কান্ট্রি থেকে আপনার ফলোয়ার হচ্ছে, কিরকম ট্রাফিক আসছে আপনার এখানে। ওকে, অ্যাবিলিটি টু বুস্ট পোস্ট, আপনি
অ্যাডভার্টাইজমেন্ট রান করতে পারবেন। আপনি এখানে কন্টাক্ট বাটন এবং কুইক রিপ্লাই অপশন পাবেন। ইনস্টাগ্রাম শপিং অপশন, যেটা বাংলাদেশের জন্য সাধারণত সবার জন্য অ্যাভেলেবেল করে না। অটো পাবলিশ পোস্ট আপনি এখানে শিডিউল করতে পারবেন। সোয়াইপ আপ লিঙ্কস অন ইনস্টাগ্রাম স্টোরি, আপনার যখন ফলোয়ার হবে 10,000-এর মতো, তখন আপনি সোয়াইপ আপ লিঙ্ক অ্যাড করতে পারবেন। আচ্ছা, কেউ কি বলছে হু নিডস এ বিজনেস অ্যাকাউন্ট, তো কাদের ইনস্টাগ্রাম বিজনেস অ্যাকাউন্ট দরকার? যারা মেনলি বিজনেস পারপাসে কাজ করে তাদের। আর যারা কন্টেন্ট ক্রিয়েটার তাদের জন্য কন্টেন্ট ক্রিয়েটার অ্যাকাউন্ট। সো এখানে একটা অপশন দেওয়া আছে যে হাউ টু সুইচ অ্যান্ড ইনস্টাগ্রাম বিজনেস প্রোফাইল, মানে আপনার পার্সোনাল অ্যাকাউন্ট যদি থাকে সেটাকে আপনি বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করতে পারবেন কিভাবে, খুবই সহজ সিস্টেম। জাস্ট কি করতে হবে, আপনার মোবাইলে যদি ইনস্টাগ্রাম থাকে, এখন দেখতেও পারেন আমি বলতেছি, আপনি ইনস্টাগ্রামে গেলে ডান দিকে উপর আপনার প্রোফাইল থাকে না, মানে আপনার প্রোফাইল থাকে কোথায়, ডান দিকে উপরে বা নিচে, ওখানে ক্লিক করলে সেটিং এ যাইতে হবে। সেটিং এন্ড প্রাইভেসিতে গেলে আপনি ওখানে দিতে পারবেন যে সিলেক্ট ফর প্রফেশনাল। এরপর নিচে দিয়ে গেলে সুইচ অ্যাকাউন্ট টাইপের যে সুইচ টু প্রফেশনাল, এটা করলেই আপনার অ্যাকাউন্টটা প্রফেশনালে চলে যাবে। এরপর আপনি কি ধরনের প্রফেশনাল অ্যাকাউন্ট করতে চান, ওই বিজনেস ক্যাটাগরিটা আপনাকে দিলেই কাজ শেষ। তো এইটুকু হচ্ছে আপনার ইনস্টাগ্রাম বিজনেসে কনভার্ট করার সিস্টেম। এখন বিষয়টা হচ্ছে যে আপনার কনভার্ট করতে হবে এরকম কিছু না, হ্যাঁ যদি আপনি চান ইন ফিউচারে করতে পারেন। তো ইনস্টাগ্রাম বিজনেসে কনভার্ট করাটা ইজি, এটা নিয়ে আপনাদের পেন খাওয়ার কোনো দরকার নেই। আচ্ছা, তাহলে এই ঝামেলা গেল। এখন আমরা একটু অ্যাড ম্যানেজারে আসি, হ্যাঁ। ওকে, সাপোজ আমরা অ্যাড ম্যানেজারে আসলাম। ধরেন যে, এটাই ধরেন যে আমার এই শুভ আহমেদ যে ফেসবুক পেজটা আছে, এখানকার কোনো একটা পোস্টের জন্য আমি অ্যাড রান করবো, যেমন এটা একটা। আচ্ছা, এগুলো সব শেয়ার করা পোস্ট তাই না? সব শেয়ার করা পোস্ট, নিজে পোস্ট কোনটা করছি আমি এখানে? পোস্ট করাই হয় না এখানে। আচ্ছা, ধরেন যে আমরা একটা অ্যাড রান করবো, সো অ্যাড রান করার জন্য সবার আগে অ্যাড ম্যানেজারে আসলাম, ক্রিয়েট করলাম। সাপোজ এরকম ভাবে চিন্তা করেন যে আপনি এসআর ডিমেটের জন্য কাজ করতেছেন এজ এ ডিজিটাল মার্কেটার। এখানে আসার পরে আমি দেখতে পাচ্ছি রিসেন্ট অনেকগুলো পোস্ট আছে। যে কোনো একটা পোস্ট, যেমন ধরেন যে এই যে লাইভটা আছে, তো এই লাইভটাকে আমি প্রমোট করব। একটা লাইভ কিভাবে প্রমোট করা যায় সেটা দেখেন। লাইভ না, এটাকে একটা পোস্ট হিসেবে চিন্তা করেন, সেটা একটা ইমেজ পোস্ট হইতে পারতো, ভিডিও পোস্ট হইতে পারো, যাই হোক না কেন, সেটা আমার বিষয় না, দেখার বিষয় না। সো এটাকে আমরা একটা এঙ্গেজমেন্ট অ্যাড হিসেবে রান করতে পারি। আমি এখানে অনেক ধরনের উদ্দেশ্য হাসিল করতে পারি, যেমন আমি আমার ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে যেতে পারি, আমি এই পোস্টের এঙ্গেজমেন্ট বাড়াইতে পারি। ঠিক আছে, অনেক কাজ করা যেতে পারে। তো ধরেন যে আমি একটা এঙ্গেজমেন্ট অ্যাড বানাবো, প্রথম অবস্থায় এটা শেখাই আপনাদেরকে। এই প্রত্যেকটা ফেসবুক অ্যাড ক্যাম্পেইন তিনটা স্টেপে ভাগ করা, একটা হচ্ছে ক্যাম্পেইন, একটা হচ্ছে অ্যাড সেট এবং একটা হচ্ছে অ্যাড। ক্যাম্পেইনে কি করি আমরা, ক্যাম্পেইনে আমরা ক্যাম্পেইনের অবজেক্টিভটা দেই যে ক্যাম্পেইনটা কিরকম হবে। তো আমি কি বলতেছি, আমার ক্যাম্পেইনটা এঙ্গেজমেন্ট টাইপের ক্যাম্পেইন হবে। লাইভ যে আমার এই পোস্টটা আছে, ওই পোস্টটা এঙ্গেজমেন্ট দিলেই বেশি ভালো রেজাল্ট আসে। অ্যাড সেটে আমরা কি করি, এখানে আমরা অডিয়েন্স সিলেকশন করি যে কাদের কাছে অ্যাডভার্টাইজমেন্টটা যাওয়া উচিত। প্লেসমেন্ট মানে হচ্ছে এটা কোথায় কোথায় যাবে, ফেসবুকে যাবে নাকি মেসেঞ্জারে নাকি নাকি ইনস্টাগ্রামে যাবে। শিডিউল বলতে কি বোঝাচ্ছে যে আমার অ্যাডভার্টাইজমেন্টটা কয়দিন রান করবো আমি, কারণ আমার তো অ্যাডভার্টাইজমেন্ট করতে টাকা লাগবে তাই না। কাজে আমি তো একদম মাসের পর মাস অ্যাডভার্টাইজমেন্ট রান করতে পারবো না। এরপরে কি স্পেন্ডিং বা কত টাকা আমি খরচ করবো সেটা। তো যখন আপনি কোনো ক্লায়েন্টের জন্য কাজ করবেন, ক্লায়েন্ট বলে দিবে কিরকম ভাবে কত টাকা শিডিউল করতে হয়, কত টাকা খরচ করতে হবে এবং কিরকম শিডিউল করতে হবে। আর যদি না বলে জিজ্ঞেস করতে হবে। আর অ্যাড এর মধ্যে কি করি, অ্যাড এর মধ্যে হচ্ছে অ্যাড এর ক্রিয়েটিভ সেটিং, যেমন ওখানে আমাদের ইমেজ কন্টেন্ট, বাটন দেওয়া, বিভিন্ন লিঙ্ক আপ করা, এই ধরনের কাজগুলো করা হয়। তো দেখেন, এটা হচ্ছে একটা অপশনাল অপশন, এখানে কিছু না দিলে সমস্যা নেই। তো ধরেন যে আমি দিলাম যে এখানে ব্যাচ 47 লাইভ অ্যাড ক্যাম্পেইন, অ্যাডসের যে নাম আছে, যা মন যা দিতে পারেন, নাও দিতে পারেন, এটা কোনো সমস্যা না। এটা হচ্ছে মেইনলি আপনার বোঝার সুবিধার্থে। এরপর আপনি কন্টিনিউ করেন। সো এখানে আসলাম,
এই যে প্রথম স্টেপটা এটাকে বলা হয় ক্যাম্পেইন, দেখেন আপনি উপরে দেখেন এটাকে বলা হচ্ছে ক্যাম্পেইন। সেকেন্ড স্টেপটাকে বলা হচ্ছে অ্যাড। থার্ড স্টেপটাকে বলা হচ্ছে, সরি, সেকেন্ড স্টেপটাকে বলা হচ্ছে অ্যাড সেট। থার্ড স্টেপটাকে বলা হচ্ছে অ্যাড বা অ্যাড ক্রিয়েটিভ। তাহলে কি হচ্ছে? ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাড বা অ্যাড ক্রিয়েটিভ। ওকে, বাম দিকেও এই সেম জিনিসটাই আছে, তিনটা স্টেপ। সো ক্যাম্পেইনে আমরা একটা ফিচার দেখতে পারি যেটাকে বলা হয় স্পেশাল অ্যাড ক্যাটাগরি ফিচার। তো স্পেশাল অ্যাড ক্যাটাগরি ফিচার কি? আপনার অ্যাডভার্টাইজমেন্টটা যদি ক্রেডিট বা লোন এই টাইপের হয়ে থাকে তাহলে এটাকে ক্রেডিট সিলেক্ট করতে হবে। যদি এমপ্লয়মেন্ট, আপনি যদি কোনো জব অফার, ইন্টার্নশিপ এই টাইপের অ্যাডভার্টাইজমেন্ট করেন তাহলে এটা সিলেক্ট করতে হবে। যদি আপনি রিয়েল এস্টেট, ইন্স্যুরেন্স এই টাইপের হাউজিং রিলেটেড অ্যাডভার্টাইজমেন্ট করেন তাহলে এটা সিলেক্ট করতে হবে। যদি পলিটিক্স, সোশ্যাল ইস্যু দিয়ে হয় তাহলে এটা সিলেক্ট করতে হবে। ঠিক আছে? আর যদি আপনার অ্যাডের কন্টেন্টটা এর কোনোটার মধ্যে না পড়ে তাহলে এটা আপনার কোনো দরকার নেই। অনেক সময় আমরা যখন ফাইবারে কাজ করি তখন রিয়েল এস্টেটের উপরে অনেকগুলো কাজ থাকে। আপনি যদি রিয়েল এস্টেট অ্যাডস লেখে সার্চ করেন তো দেখেন রিয়েল এস্টেট ফেসবুক অ্যাড এর উপরে অনেকগুলো কাজ পাবেন। যারা রিয়েল এস্টেটের ফেসবুক অ্যাডের কাজ করে অবশ্যই তাদেরকে কি করতে হবে? স্পেশাল অ্যাড ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে। তারপরে অ্যাডভার্টাইজমেন্ট গুলোকে লাইভে রাখতে হবে। ঠিক আছে? তা নাহলে কিন্তু আপনার অ্যাডভার্টাইজমেন্টটা কি হবে? পাবলিশ হবে না। এখন একটা ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট যখন আমরা পাবলিশ করি সেটা কিন্তু প্রথমে রিভিউতে যায়। ফেসবুক চেক করে যে আপনি উল্টাপাল্টা কোনো অ্যাডভার্টাইজমেন্ট রান করতেছেন কিনা। তারপর যদি ঠিক থাকে তারা আপনার একটা 24 ঘন্টার মধ্যে লাইভে দিয়ে দেয়। ওকে, সো এখন আমরা এখানে আসি। তো স্পেশাল অ্যাড ক্যাটাগরিতে আমার আর যাচ্ছে না, এটা নিয়ে আমার টেনশন নাই। এখানে ক্যাম্পেইন ডিটেলসে যেটা আছে ক্যাম্পেইনের এটা এভাবে থাকবে, এখানে আর কিছু করতে হবে না। নেক্সট স্টেপে আসুন, এগুলোর কাজ আমরা আস্তে আস্তে করে করব। সো এটা হচ্ছে আমার অ্যাড সেট। এখানে আসার পরে কি বলতেছে যে চুজ হোয়ার ইউ ওয়ান্ট টু ড্রাইভ এঙ্গেজমেন্ট, আপনি কোথায় এঙ্গেজমেন্ট চাচ্ছেন। তো আমার কিন্তু এটা লাইভ ছিল, তাই না? আমি চাচ্ছি যে এই লাইভটাতে এঙ্গেজমেন্ট বাড়াবো। এঙ্গেজমেন্ট মানে কি? এখানে হয়তো বা লাইক, কমেন্ট, শেয়ার এগুলো হবে, তাই না? বা আমার লিঙ্কে কেউ ক্লিক করবে। সো এখানে অন ইওর অ্যাড দিলাম। যদি মেসেজিং মানে আমি চাচ্ছি মেসেঞ্জারে যাবে, আমি চাচ্ছি না। এটা কল মানে আমাকে কল করবে, আমি চাচ্ছি না। ওয়েবসাইট মানে কি? ওয়েবসাইট ট্রাফিকে যাবে বা সেখানে এঙ্গেজমেন্ট হবে। তো এগুলো একটাও চাচ্ছি না, আমি চাচ্ছি অন ইওর অ্যাড, মানে আমার এই অ্যাডটাতে যেন সবকিছু হয়। এরপরে এখানে যদি আসি কি আছে এঙ্গেজমেন্ট টাইপ। তো ফেসবুক সবসময় রেকমেন্ড করে ভিডিও টাইপের কন্টেন্ট প্রমোট করা, বা ভিডিও টাইপের কন্টেন্টকে আপনি বেশি বেশি পাবলিশ করেন সেটাকে প্রমোট করে। এখানে আপনি ভিডিও পাবেন, পোস্ট এঙ্গেজমেন্ট পাবেন অনেকগুলো। তো যেহেতু অলরেডি এটা আমার একটা ভিডিও, তাহলে আমি এটাকে ভিডিও ভিউসই দিচ্ছি যাতে আমার এখানে অনেক ভিডিও ভিউ আসে। যদি নর্মাল কোনো ইমেজ হইতো তাহলে সেটাকে আমি পোস্ট এঙ্গেজমেন্ট দিতাম। এরপরে এখানে কি হচ্ছে পারফরমেন্স গোল। এটা বাই ডিফল্ট তারা বলতেছে যে আপনি ম্যাক্সিমাইজ থ্রু প্লে করেন। ঠিক আছে, আমি এটা রাখলাম। ম্যাক্সিমাইজ থ্রু প্লে মানে আপনার ভিডিওগুলো তারা এমন ভাবে পাবলিশ করবে বা অ্যাডভার্টাইজমেন্ট এমন ভাবে পাবলিশ করবে যাতে অ্যাটলিস্ট আপনার ভিডিওর 15 সেকেন্ড অডিয়েন্সরা দেখে। আরেকটা হচ্ছে ম্যাক্সিমাইজ 2 সেকেন্ড, যেটা 2 সেকেন্ডের উপর বেস করে। সো এখানে থ্রু প্লেটাই ফেসবুক রেকমেন্ড করে আমি ওটা রাখলাম। এরপর এখানে কস্ট পার রেজাল্ট আসছে, এটা অপশনাল, এটা এখন আপাতত দরকার নেই। নিচের দিকে যদি আসি এখানে বাজেট এন্ড শিডিউলিং আছে। তো ধরেন যে এসআরডিএমআইটি আপনাকে বলছে যেটা তো নভেম্বর মাস, আপনি ডিসেম্বরের 5 থেকে 10 তারিখ অ্যাডভার্টাইজমেন্টটা লাইভ করেন। তাহলে আমি কি করব? এখানে স্টার্ট ডেট নভেম্বর আছে, ডিসেম্বরে যাব, 5 তারিখ সিলেক্ট করব। শেষ কবে হবে? শেষ হবে 10 তারিখ, এটাকে আমি এখানে সিলেক্ট করব। বোঝেন ভালোভাবে। স্টার্ট টাইম, এন্ড টাইম এখানে আপনি সিলেক্ট করতে পারেন। যেমন এখানে এখন রাত 10টা 38 মিনিট বাজে। ধরেন যে এসআরডিএমএটি আপনাকে বলছে যে আপনি ঠিক সকাল 6টার সময় অ্যাডভার্টাইজমেন্টটা লাইভ করবেন, তাহলে এখানে 6টা আপনি টাইম দিলেন। এটা শেষ হবে কখন? ধরেন এটা শেষ হবে রাত 11টা 59 মিনিটে। তো এখানে টাইমটা দেখতে হবে যে টাইম কি আছে, এখানে ঢাকা টাইম আছে। যখন আপনি কোনো ক্লায়েন্টের জন্য কাজ করবেন তখন কিন্তু টাইম চেঞ্জ হবে। প্যাসিফিক টাইম থাকতে পারে, আপনার অন্য কোনো টাইম থাকতে পারে। তো টাইম যদি চেঞ্জ হয় সেই ক্ষেত্রে আপনাকে একটু গুগল করতে হবে। ধরেন যে আপনি এখন গুগল করতেছেন যে প্যাসিফিক টাইম টু বাংলাদেশি টাইম, তখন টাইমের যে ডিফারেন্সটা আছে সেটা আপনি বুঝতে পারেন, তাই না? তো টাইমটা এটা
ক্লায়েন্ট যদি বলে ভালো, ক্লায়েন্ট যদি না বলে আপনি যে কোনোটা রাখতে পারেন, সমস্যা নেই। এরপর হচ্ছে এখানে বাজেট। এখন বাজেটটাও কিন্তু ক্লায়েন্ট বলে দিবে। আপনি যদি এসআরডিএম এর জন্য কাজ করেন, এসআরডিএম আপনাকে বলতে হবে এসআরডিএম কে যে স্যার আমরা কত টাকা ডেইলি বাজার দিব। ধরেন যে এসআরডিএম আপনাকে বলে যে আপনি $10 ডেইলি বাজার দেন। আমি জাস্ট বলতেছি, আজকে তো প্রথম ক্লাস, আস্তে আস্তে করে বুঝতে পারবেন বিষয়গুলো, আরো অনেকগুলো ক্লাস হবে এটার উপরে। এরপরে আমরা যদি নিচের দিকে আসি, এখানে দেখতে পারবো অডিয়েন্স কন্ট্রোল। তো অডিয়েন্স টার্গেটিং যে সিস্টেমটা আছে, এটা এখন ফেসবুক অ্যাডভান্স টার্গেটিং সিস্টেম করে ফেলছে। ফেসবুক এখন বলতেছে যে আপনাকে টার্গেট করার কোনো দরকার নেই, আমরাই আপনার টার্গেটিং করে দেব, আমাদের যে অটোমেশন সিস্টেম আছে সেটাই করে দেবে। আগে এটা ছিল না। সো অ্যাডভান্টেজ অডিয়েন্স সিস্টেমটা তারা এখানে রেকমেন্ড করে, আপাতত এইভাবে থাকুক। প্লেসমেন্ট মানে যেখানে আমি অ্যাডভার্টাইজমেন্টটা রান করতে যাচ্ছি, এটাও কিন্তু তারা অ্যাডভান্টেজ প্লেসমেন্ট বা অটোমেটিক প্লেসমেন্টটাকে রেকমেন্ড করে। তো ফেসবুক যে জিনিসগুলোকে রেকমেন্ড করে সেটা আপনি ওভাবে রাখাটাই বেটার, বাট চেঞ্জ করলে করতে পারেন। তো এখানে যদি আপনি ম্যানুয়াল প্লেসমেন্ট করেন তাহলে দেখতে পারবেন যে আমি যে লাইফটা সিলেক্ট করছি, এই লাইফটা বা যেটা সিলেক্ট করব সেটার জন্য আমি এই প্ল্যাটফর্ম 4টা পাবো। মানে এটা ফেসবুকে যাবে, এটা ইনস্টাগ্রামে যাবে, এটা মেসেঞ্জারে যাবে, এবং এটা অডিয়েন্স নেটওয়ার্কে যাবে। এখন আপনারা বলতে পারেন যে অডিয়েন্স নেটওয়ার্কটা কি, বা ফেসবুকের প্ল্যাটফর্ম গুলো কি কি। ফেসবুকের প্ল্যাটফর্ম বলতে কোনটা বোঝায়, যে ফেসবুকের নিউজ ফিড, ফেসবুকের মার্কেট প্লেস, ফেসবুকের ভিডিও। ইনস্টাগ্রাম বলতে কিন্তু সেটা বোঝায়, ইনস্টাগ্রামের নিউজ ফিড, ইনস্টাগ্রামের মেসেঞ্জার, স্টোরি, তাই না? এই যে স্টোরি অ্যান্ড রিল এগুলো কিন্তু দেওয়া আছে। তারপরে ভিডিও গুলোতে যে অ্যাড গুলো সেটাকে বলা হয় ইনস্ট্রিম অ্যাড। সার্চ রেজাল্ট, আমরা যে ফেসবুকে বা ইনস্টাগ্রামে সার্চ করি তখন কি হয়, বিভিন্ন অ্যাড আসে না, সেটা। এরপর হচ্ছে অ্যাপস অ্যান্ড সাইট। তো ফেসবুকেরও বিভিন্ন অডিয়েন্স নেটওয়ার্ক থাকে, যেই অ্যাপস অ্যান্ড সাইট গুলোতে অ্যাডভার্টাইজমেন্ট গুলো যায়, সেটাকে এখানে অডিয়েন্স নেটওয়ার্কের আন্ডারে ফেলানো হয়। তো এখানে সবগুলো মার্ক করে রাখাটাই সব থেকে বেটার, কারণ অ্যাডভার্টাইজমেন্টের রিচও বাড়ে, রেজাল্ট ভালো আসার চান্স থাকে। বাট আপনার ক্লায়েন্ট যদি আপনাকে বলে দেয় যে স্পেসিফিক আপনি শুধু ইনস্টাগ্রাম অ্যাড রান করেন বা ফেসবুক ইনস্টাগ্রাম সিলেক্ট করে রান করেন, তাহলে এটা আপনি সেভাবেই করবেন। তো যদি আপনি বলেন যে আমি শুধুমাত্র চাচ্ছি ফেসবুকে অ্যাড রান করব, তাহলে সবগুলোকে আপনি আনমার্ক করে দিবেন। যদি আপনি চান যে আপনি শুধুমাত্র ইনস্টাগ্রাম অ্যাড রান করবেন, সেটাও করতে পারেন, কোনো প্রবলেম নেই। সেই ক্ষেত্রে কি করতে হবে, অবশ্যই আপনার ফেসবুক পেজের সাথে ইনস্টাগ্রামকে কানেক্ট করে নিতে হবে, এবং হোয়াটসঅ্যাপকেও কানেক্ট করবেন, কারণ হোয়াটসঅ্যাপের কাজ সামনে দেখাবো। তো এখানে আমি বাই ডিফল্ট ভাবে অ্যাডভান্টেজ প্লেসমেন্টটাকেই রাখলাম, টার্গেটিংটা নেক্সট দিনে দেখাবো। এখন এখানে দেখতে পাচ্ছি যে এস্টিমেটেড ডেইলি রেজাল্ট। আমরা যে এখানে বাজেট দিলাম এবং যেই কয়দিন শিডিউল করলাম, তার পরিপ্রেক্ষিতে আমাদের এই ভিডিওটা আমরা ডেইলি 16,000 থেকে 46,000 পর্যন্ত অডিয়েন্সের কাছে রিচ করাইতে পারবো। কিরকম ভিউ আসতে পারবে, 2.6 থেকে 7,500 পর্যন্ত আমার থ্রু প্লে হবে। থ্রু প্লে মানে কি, দিস ইজ দ্য নাম্বার অফ থ্রু প্লেস দ্যাট উই এস্টিমেট ইউ ক্যান গেট ইচ ডে বেসড অন ইউর ক্যাম্পেইন পারফরমেন্স। এটা কিন্তু একটা এস্টিমেটেড বা সম্ভাব্য রেজাল্ট লেখা আছে এখানে, একদম অরিজিনালি না। এটা ডিপেন্ড করে আপনার কন্টেন্টের উপরে। সো এরপরে আমি নেক্সট স্টেপে যাবো, এটা হচ্ছে আমার অ্যাড ক্রিয়েটিভ। সো অ্যাড ক্রিয়েটিভে আসার পরে যেই আপনার ফেসবুক প্রোফাইলের আন্ডারে যে পেজগুলো আছে, যেগুলোর আপনি অ্যাডমিন বা এডিটর বা অ্যাডভার্টাইজার, সেই পেজগুলো আপনি এখানে পেয়ে যাবেন। ঠিক আছে? তো ধরেন যে এখানে আমি আমার একটা পেজকে সিলেক্ট করলাম, ঠিক আছে? তো যেহেতু আমি এখানে এসআরডিএমআইটি পেজকে সিলেক্ট করলাম, এসআরডিএমআইটি ইনস্টাগ্রাম আমার এখানে কানেক্ট করা আছে, অটোমেটিক চলে আসছে। যদি আপনার ইনস্টাগ্রামকে কানেক্ট করা না থাকে, তাহলে কিন্তু ইনস্টাগ্রামকে কানেক্ট করে নিতে হবে। যেমন এই শুভ আহমেদ পেজটাতে ইনস্টাগ্রাম কানেক্ট করা নাই। ওকে, তো আমি এখানে এসআরডিএমআইটিকে রাখলাম। আর যখন আপনি ক্লায়েন্টের জন্য কাজ করবেন কি হবে, তখন ক্লায়েন্টেরই ফেসবুক পেজে অ্যাক্সেস নেবেন, ক্লায়েন্টেরই অ্যাড ম্যানেজার অ্যাক্সেস নিয়ে কাজ করবেন। এরপরে আপনি এখানে যখন চলে আসলেন, অ্যাড প্রিভিউটা অন করে দেন। নিচের দিকে যখন আসবেন, এখানে আপনি দেখতে পারবেন অ্যাডের সেটআপ নামে একটা জায়গা আছে। কি বলতেছে, ক্রিয়েট অ্যাড, মানে অ্যাড নতুন ভাবে ক্রিয়েট করবেন। এক্সিস্টিং পোস্ট মানে আপনার ফেসবুকে বা ইনস্টাগ্রামে আগে থেকে একটা পোস্ট আছে, সেটাকে অ্যাড হিসেবে রান করবেন। অথবা ইউজ ক্রিয়েটিভ হাব মকআপ, এখানে বিভিন্ন মকআপ ক্রিয়েট করা যায় বা বিভিন্ন টেমপ্লেট ক্রিয়েট করা যায়, সেটাতেও কাজ করতে পারেন। তো আপনার ক্লায়েন্ট ধরেন এসআরডিএমটি আপনাকে বললো যে এই যে লাইভটা আছে, এটাকে আমি প্রমোট করব। তো আপনি বলেন ঠিক আছে, কোনো সমস্যা নেই, তাহলে আমি কি করব, এখানে এক্সিস্টিং পোস্টটাকে সিলেক্ট করব। কেন, কারণ এই পোস্টটা অলরেডি এক্সিস্ট করতেছে।
তাহলে আমি এখানে এক্সিস্টিং পোস্টকে সিলেক্ট করলাম। এরপর নিচের দিকে আসি কি বলছে এখানে, সিলেক্ট পোস্ট, পোস্ট সিলেক্ট করেন। এখন আপনি দেখতে পারতেছেন এখানে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং পার্টনার কন্টেন্ট নামে তিনটা অপশন আছে। তো ফেসবুক এবং ইনস্টাগ্রাম মানে আপনার পেজের সাথে যদি ইনস্টাগ্রাম কানেক্ট থাকে সেই কন্টেন্ট গুলো এখানে চলে আসবে, ফেসবুকের কন্টেন্ট গুলো এখানে চলে আসবে। আর পার্টনার কন্টেন্ট বলতে ধরেন যে আমি কোনো ইনফ্লুয়েন্সারের সাথে পার্টনারশিপ করছি বা কোলাবোরেশন করছি, তারা যদি আমাকে ট্যাগ করে বা ব্র্যান্ডেড কন্টেন্ট দেয় সেগুলো আমি এখানে পেয়ে যাব। সো আমি এখানে ফেসবুকটাকে সিলেক্ট করলাম, যেহেতু এই লাইভটা ফেসবুকে আছে তাই না। এরপর একটু নিচের দিকে আসবো, দেখবো কোথায় গেল, এটা কি, এই যে প্রত্যেক বছর ওরিয়েন্টেশন ক্লাস, এই দেখেন কন্টেন্ট এখানে চলে আসছে। হ্যাঁ, যদি কোনো কন্টেন্ট আপনার অনেক নিচে চলে যায়, ধরেন 1 মাস পিছনে চলে গেছে, সেই ক্ষেত্রে আপনি কি করবেন? সেই ক্ষেত্রে একটা কাজ করা যাবে, যে কোনো কন্টেন্টের অপশনে যদি আপনি যান, অপশনে গেলে দেখতে পারবেন এখানে এমবেড নামে একটা জায়গা আছে, ঠিক আছে? এমবেডে যাবেন, এমবেডে গেলে অ্যাডভান্স সেটিং এ যাবেন। অ্যাডভান্স সেটিং এ যাওয়ার পরে প্রত্যেকটা পোস্টের একটা পোস্ট আইডি থাকে, এই আইডিটা এই যে দেখেন ছোট্ট করে এখানে দেওয়া আছে, এটাকে কপি করতে হবে। আমি একটু জুম করতেছি, এটা পুরোটাই হচ্ছে আপনার ওই পোস্টের লিংক, আর এইটুকু হচ্ছে আপনার শুধু ওই পোস্টের আইডি। এই আইডিটা আপনাকে এখানে বসাইতে হবে, বসানোর পরে এন্টার চাপতে হবে। এরপর আপনি সেই পোস্টটাকে পেয়ে যাবেন, দেখেন পোস্ট চলে আসছে তাই না। এখন এটা এমবেড করে এইভাবে যদি আপনি নিয়ে আসতে সমস্যা মনে করেন, তাহলে আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে বিজনেস সুইটেও যাইতে পারেন। বিজনেস সুইটেও পোস্টের আইডি দেওয়া থাকে। আপনি যদি বিজনেস সুইটে যান, ধরেন আমি বিজনেস সুইটে গেলাম, এই যে আমি বিজনেস সুইটে আসছি, এখানে আসার পরে আমি যদি কন্টেন্টে যাই, এই যে কন্টেন্ট, আমাদের যতগুলো কন্টেন্ট আমরা পেজ থেকে বা ইনস্টাগ্রাম থেকে পাবলিশ করি সেগুলো এখানে আমরা পাবো তাই না। এখানে আসার পরে আপনি কিন্তু নিচের দিকে যদি যান, পোস্টের আইডি গুলো পাবেন, এগুলো গ্রুপ পোস্ট গুলো। আমরা পেজের পোস্ট একটু দেখি, এই যেমন এটাও গ্রুপ পোস্ট। আচ্ছা নেক্সটে যাব। ওকে, সো নিজের দিকে যাই, সব গ্রুপ পোস্ট আসছে, দেখেন না গ্রুপ পোস্ট ফিল্টার করা আছে নাকি এখানে, দাঁড়ান দেখি 1 সেকেন্ড। আচ্ছা, এই যে দেখেন আমাদের এখানে এখন পোস্ট গুলো আসছে, তো যে কোনো একটা পোস্ট, সেটা যদি আপনি অপশনে যান, অপশনে গেলে দেখতে পারবেন সেই পোস্টের আপনি কপি পোস্ট আইডি, একটা আইডি আপনি কি করতে পারবেন, কপি করে নিতে পারবেন। অথবা আপনি যদি এডিট পোস্টেও যান, এখান থেকেও আপনি অপশন পাবেন। এই পোস্ট আইডিটা তখন দরকার হবে যখন অনেক আগের একটা পোস্ট হয়ে যাবে, বা যদি আপনি কাউকে দিয়ে কাজ করান, সেই ক্ষেত্রে দরকার হবে। বাবা, এটা এতক্ষণ লোড নিচ্ছে কেন? তো যাই হোক, এটা আচ্ছা আসছে, ওকে আসছে, ভালো কথা, আসছে, আসুক। আচ্ছা এডিটে আসলাম, এত টাইম নিলে আবার কিভাবে হয়? ওকে, সো এখানে যখন আমরা চলে আসছি, এখানে যে অপশন যে আছে, অপশনে যদি আপনি যান, এখান থেকে দেখেন কোথাও এমবেড করার বা কিছু জায়গা আছে কিনা, নাই। তো এখানে যেহেতু নাই, এটা যেহেতু বাইরে আছে, বাইরে থেকে আমি কপি করে নিব, এত ঝামেলা না করে। তাহলে কি হলো, বিজনেস সুইটে আসলাম, বিজনেস সুইট থেকে কি করবো, আমি অপশনে যদি যাই, এই অপশনে গেলে যে কোনো পোস্টের আমি কপি পোস্ট আইডি, এই আইডিটা কপি করে নিতে পারবো। এটা যদি আমি করে নিই এবং অ্যাড ম্যানেজারে বসাই দেই, তাহলে যে কোনো পোস্ট আমি এখান থেকে পেয়ে যাচ্ছি। তো এখন আমি ধরেন এই লাইভটাকে সিলেক্ট করলাম, ঠিক আছে, এই দেখেন আমার এখানে লাইভটা চলে আসছে। এখন একটা বিষয় আছে, প্রত্যেকটা পোস্ট আবার সব জায়গায় অ্যাড হিসাবে যাবে না, কারণ অনেক রিকোয়ারমেন্ট থাকে। যেমন এখানে একটা ওয়ার্নিং দিচ্ছে, কি বলছে, দ্য লেন্থ অফ ইউর ভিডিও ইজ নট সাপোর্টেড ফর ইন স্ট্রিম প্লেসমেন্ট। এই যে বিভিন্ন যে ভিডিওগুলো আমরা দেখি না, ভিডিওগুলোর সাথে যে অ্যাড গুলো আসে বা বিভিন্ন স্ট্রিমিং যে প্লেসমেন্ট গুলো আছে, সেখানে 5 থেকে 600 সেকেন্ডের অ্যাড আপনি দিতে পারবেন, এর থেকে বেশি দিতে পারবেন না। তো ফেসবুক রেকমেন্ড করে যত শর্ট
ভিডিও ততটাই বেশি ভালো বুস্ট আপ রেজাল্ট আসবে। সো এখানে সমস্যা নাই, আমি কাজ করতে পারবো। এরপরে আমি নিচের দিকে আসবো, আসার পরে এখানে দেখেন আমার যেহেতু আগে থেকেই অ্যাডের একটা ক্যাপশন দেওয়া ছিল, সেই ক্যাপশনটা এখানে শো করতেছে। এই যে আমার ক্যাপশনটা, এই ক্যাপশনটা এখানে অটোমেটিক্যালি চলে আসছে, আমাকে আর কিছু করতে হবে না। এখন আপনি যদি এখানে কোনো বাটন দিতে চান, এখানে দেখেন লাইভ পোস্টটাতে কিন্তু কোনো বাটন নেই, আপনি চাইলে একটা বাটন অ্যাড করতে পারেন। সো আমি এখানে দেখতে পাচ্ছি বাটন কি হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ মেসেজ বাই ডিফল্ট চলে আসছে, এটাকে আমি চেঞ্জ করব। চেঞ্জ করে ধরেন আমি আমার ওয়েবসাইটের লিংক দিব। তো আপাতত মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ বাটনটা দিয়েন না, কারণ মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপের আর কাজ আছে। তো আমরা এখানে আপাতত লার্ন মোর দিলাম এবং আমার একটা ওয়েবসাইটের লিংক দিলাম। ধরেন যে আমি বান্ডেল প্যাকেজের এই কোর্সের লিংকটা এখানে অ্যাড করে দিলাম এবং আপডেট করে দিলাম। তো যখন আমি এখানে আপডেট করে দিলাম, তখন কি হলো, আমার এখানে ওই লার্ন মোর বাটনটা অ্যাড হয়ে গেল। এই দেখেন লার্ন মোর বাটনটা অ্যাড হয়ে গেছে। এখন আমি যদি এটাকে পাবলিশ নাও করি, তাহলে একটা ম্যাজিক আছে। ম্যাজিকটা কিরকম, এখানে যখন আমার কোনো বাটন নাই, যেহেতু আমি অ্যাড ম্যানেজারে যে একটা বাটন অ্যাড করছে লার্ন মোর, তাহলে অটোমেটিক্যালি এখানে বাটনটা চলে আসবে। একবার রিফ্রেশ দেন, রিফ্রেশ দিলে দেখতে পারবেন। ওকে, সো আমরা নিচের দিকে চলে আসি। আসি, আচ্ছা, এই যে নিচের দিকে দেখেন আসতেছি। এই যে খেয়াল করেন আমাদের এখানে বাটনটা চলে আসছে, এই বাটনটা কিন্তু যাবে না। যদি আপনি নিজে থেকে এই বাটনটাকে চেঞ্জ করতে চান তাহলে চেঞ্জ করতে পারবেন, বা এটা আপনি চাইলে রেখে দিতে পারবেন। এখন আমি যদি এই বাটনে ক্লিক করি তাহলে কি হবে, আমাকে ওই বান্ডেল প্যাকেজের ওয়েবসাইটে নিয়ে যাবে। দেখেন বান্ডেল প্যাকেজের ওয়েবসাইটে চলে আসছে, তাই না? মজা না জিনিসটা? এটাই। সো আমি কিন্তু একটা ট্রাফিক ক্রিয়েট করলাম আমার ওয়েবসাইটে। এখন আমি যদি এই অ্যাডের প্রিভিউ দেখতে চাই, এটা হচ্ছে আমার অ্যাডভান্স প্রিভিউ। সো অ্যাডভান্স প্রিভিউ মানে কোন কোন জায়গাতে অ্যাডভার্টাইজমেন্টটা যাবে, কোন কোন জায়গায় যাবে না, দেখতে কিরকম লাগতেছে অ্যাডটা, সেটা আমরা এখান থেকে দেখতে পারবো। দেখতে পাচ্ছি উপরে বাম দিকে দেখেন অ্যাডভান্স প্রিভিউ 17টা, 17টা জায়গায় অ্যাড যাবে। কি কি জায়গায়? ফেসবুক নিউজ ফিড, ইনস্টাগ্রাম নিউজ ফিড, ফেসবুক মার্কেট প্লেস, ফেসবুক ভিডিও ফিড, ইনস্টাগ্রাম এক্সপ্লোর হোম, স্টোরিতে যাবে ইনস্টাগ্রামে, বাট ফেসবুক স্টোরিতে, মেসেঞ্জার স্টোরিতে যাবে না, কারণ এখানে 120 সেকেন্ড পর্যন্ত ভিডিও হলে যাইতো, তাছাড়া যাবে না। ইনস্টাগ্রাম রিলের মধ্যেও যাবে না, কারণ অনেক বড় হয়ে গেছে। ফেসবুক রিলের মধ্যে যাবে, ফেসবুকের যে ইনস্ট্রিম ভিডিওগুলো আছে সেখানেও যাবে না, ফেসবুকের সার্চ রেজাল্টে যাবে, তারপর হচ্ছে অডিয়েন্স নেটওয়ার্কে যাবে, বিভিন্ন অ্যাপ বা ওয়েবসাইটে। সো এটা হচ্ছে আমাদের মোটামুটি আমার প্লেসমেন্ট। তো একটা অ্যাডভার্টাইজমেন্ট যখন আপনি রান করেন, সবার আগে এখানে অ্যাডভান্স প্রিভিউতে আসবেন এবং নিজে নিজে দেখবেন যে অ্যাডভার্টাইজমেন্টটা কিরকম হেডলাইন দিলে, কিরকম ক্যাপশন দিলে, কিরকম আমার থাম্বনেলটা হলে সবাই দেখবে। তো আপনার যদি নিজের ভালো লাগে তাহলে আপনি বুঝবেন যে হ্যাঁ অডিয়েন্সদের ভালো লাগতে পারে। তাহলে এখানে কি করছি দেখেন তো, এই অ্যাড ক্রিয়েটিভে আসছে যখন, পেজ সিলেক্ট করছি বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করছি, এরপরে আমি কি করছি এখানে এক্সিস্টিং পোস্ট সিলেক্ট করে আমার লাইভটা নিয়ে আসছি। কিচ্ছু করে নেই এখানে, আর শুধু এখানে আমি একটা বাটন দিলাম, বাকি আর কিচ্ছু লাগবে না। আপনি চাইলে এটা এডিট করতে পারবেন বিভিন্ন প্লেসমেন্টের জন্য, ঠিক আছে? তো এডিট করার দরকার নেই এখানে, চাইলে করতে পারেন। এরপর এখানে আর কিচ্ছু লাগবে না, আমি যদি জাস্ট এখানে একটাকে পাবলিশ করে দিই, একটা পাবলিশ হয়ে যাবে। ঠিক আছে, একটা পাবলিশ করেই দেখাই আমি। আপনাদের যদি পেমেন্ট মেথড না থাকে তাহলে আপনাদের অ্যাড পাবলিশ নাও হইতে পারে। তো যাদের পেমেন্ট মেথড নাই সমস্যা নেই, আপনারা এই পর্যন্ত শুধু প্র্যাকটিস করলেই হবে, পাবলিশ করার কোনো দরকার নেই। তো আমি এটাকে পাবলিশ করলাম যেহেতু আমার এখানে পেমেন্ট মেথড আছে। এখন আমি এটাকে পাবলিশ করে ফেলছি না, দেখেন ডান দিকে নিচের দিকে দেখাচ্ছে মাল্টিপল আইটেম পাবলিশড। এখন আপনি উপরে বাম দিকে যান, এখানে কেটে দেন, এটাকে কাটেন। প্রত্যেকটা অ্যাড ক্যাম্পেইন কি বলছিলাম, তিনটা ভাগে বিভক্ত থাকে, একটা হচ্ছে ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাড। এখন আপনি কোথায় আসছেন, অ্যাডে আসছেন। তো অ্যাড থেকে আপনি ক্যাম্পেইনে চলে যাবেন, কারণ এখানে সবগুলো ক্যাম্পেইন আপনি দেখতে পারবেন। সো এই যে ক্যাম্পেইনটা সেটা কি হচ্ছে, শিডিউল হয়ে গেছে। এখন আমি ক্যাম্পেইন থেকে এটাকে মার্ক করা আছে, মার্ক করে যদি আমি অ্যাড সেটে যাই তাহলে দেখতে পারবো শিডিউল হয়ে আছে। যখন আমি অ্যাডে যাব তখন দেখবেন আপনি প্রসেসিং এ আছে। তো অ্যাডে আসছে, এটা প্রসেসিং আছে। প্রসেসিং মানে ফেসবুক এটাকে প্রথমে চেক করবে যে আপনার অ্যাডটা ঠিকভাবে কন্টেন্ট দিয়ে আপনি রান করতেছেন কিনা। উল্টাপাল্টা কন্টেন্টে অ্যাড রান করলে কি হবে, আপনার অ্যাডটাকে তারা ডিলিট করে দিবে বা আপনাকে বলবে যে এটাকে ঠিক করেন, রিভিউ করতে বলবে। সো এইভাবে আমার অ্যাডটাকে আমি লাইভ করে দেব। একটা অ্যাডভার্টাইজমেন্ট যে কোনো সময় আপনি চাইলে এডিট করতে পারবেন। আমি যদি এডিটে ক্লিক করি, এখন আমি প্রত্যেকটা জিনিস আবার আগের মতো করে এডিট করতে পারবো, ঠিক আছে?
সবকিছু এখান থেকে আপনি এডিট করতে পারবেন। এডিট করে আবার পাবলিশ করতে হবে। এই যে আবার এডিট করা যাবে এখানে সবকিছু। তো এটাকে আবার কেটে দিচ্ছি আমি এবং ক্যাম্পেইনে আসতেছি। একটা অ্যাডভার্টাইজমেন্ট চাইলে যে কোনো সময় এডিট করা যায়, অফ করা যায় বা অন করা যায়। এটা এখন অন আছে না, এটাকে যদি আপনি ক্লিক করেন অফ হয়ে যাবে। আবার যদি আপনি এটাকে ক্লিক করেন কি হবে, অন হয়ে যাবে। সিম্পল জিনিস। প্রত্যেকটা জিনিস এখানে বুঝতে হয়, এখানে মুখস্থ করার মতো কিছু নাই। এরপরে আপনি এটাকে এখন ডিলিট করে দেন, যেহেতু এটা আমার দরকার নেই, নাহলে একটা রান হয়ে যাবে। সো আমি এটাকে ডিলিট করে দিলাম। ঠিক আছে, ওকে, কাহিনী শেষ। তাহলে কি হলো, একটা পোস্ট যেটা অলরেডি আমার ফেসবুক পেজে আগে থেকে আছে বা নিজে থেকে আপনি হয়তো পোস্ট করছেন, সেটাকে আপনি অ্যাড হিসেবে রান করে দিলেন। তাহলে একটা অ্যাড ক্যাম্পেইনের কাজ শেষ হলো। এখন ধরেন আপনার ক্লায়েন্ট বলছে যে একটা নতুন অ্যাড কন্টেন্ট এর অ্যাড রান করতে হবে, তাহলে কিভাবে করব? ধরেন আপনাকে একটা পোস্টার দিল এবং এঙ্গেজমেন্ট অ্যাড রান করতে বললো। তাহলে আমি একটা এঙ্গেজমেন্ট অ্যাডকে সিলেক্ট করলাম, নাম দিলাম, ধরনের নাম দিলাম পোস্টার অ্যাড, কন্টিনিউ করলাম এবং নিচের দিকে আসলাম। প্রথম পেজে আপাতত কাজ করতে হবে না, সেকেন্ড পেজে যান। এখান থেকে অন ইওর অ্যাড এটা কাজই করি, নেক্সট দিন থেকে অন্য কাজ করব। এখন এখানে গিয়ে আমার যদি পোস্টার থাকে তাহলে তো ভিডিও ভিউ দিব না, তাই না? কি দিব? পোস্ট এঙ্গেজমেন্ট দিব। পোস্ট এঙ্গেজমেন্ট দিলাম। পারফরমেন্স গোলটা তারা বাই ডিফল্ট এখানে ম্যাক্সিমাইজ এঙ্গেজমেন্টটাই দেয়, তো আমি এটাকে রাখলাম। বাজেট অ্যান্ড শিডিউলিং আপনি আপনার ক্লায়েন্ট অনুযায়ী করে নেবেন। টার্গেটিং আপাতত আজকে দেখাচ্ছে না, কারণ এটা দেখালে একটু কঠিন হয়ে যাবে জিনিসটা, নেক্সট দিনে দেখাই দিব। এরপরে আপনি নেক্সট স্টেপে চলে আসেন। এখানে আসার পরে আপনাকে আপনার ফেসবুক পেজ সিলেক্ট করতে হবে, ধরেন যেটা আমার ফেসবুক পেজ। এরপরে আমি কি করব, এখানে এক্সিস্টিং পোস্ট দিব দিব না, আমি কি করব, ক্রিয়েট অ্যাড দিব, কারণ আমি নতুন ভাবে একটা অ্যাড রান করব। এবং এখানে মাল্টি অ্যাডভার্টাইজার অ্যাড যেটা আছে সেটা রেকমেন্ড করে, রেকমেন্ড করলে মার্ক করে দেন। এরপর নিচের দিকে আসেন, মিডিয়া অ্যাড করেন। সো ক্লায়েন্ট আপনাকে যদি কোনো কন্টেন্ট দেয় সেটা আপনি এখানে আপলোড করবেন, অথবা যদি নিজে থেকে আপনি কোনো কন্টেন্ট ক্রিয়েট করেন তাহলে সেটা আপনি এখানে আপলোড করবেন। ধরেন আমি একটা ইমেজ এখানে আপলোড করব। সো অলরেডি যদি আপনার অ্যাড ম্যানেজারে কোনো ইমেজ থাকে সেগুলো এখানে শো করবে, অথবা আপনি আপলোড করতে পারেন আপনার কম্পিউটার থেকে। ঠিক আছে, ওকে। সো আমি এখান থেকে ধরেন একটা ইমেজ আপলোড করলাম। এই যে আপনাদের বান্ডেল প্যাকেজের পোস্টারটা আছে না, এটাই এখানে আমি রাখতেছি। সো এখানে দেখতে হবে যে রেকমেন্ডেশন কোন প্ল্যাটফর্মে কিভাবে যাবে পোস্টারটা। এখানে খেয়াল করেন, স্টোরিজ এন্ড রিলস অরিজিনালটাই রেকমেন্ড করতেছে, তাহলে এইভাবে রাখেন। সার্চ রেজাল্টে অরিজিনালটা রেকমেন্ড করতেছে, এইভাবে রাখেন। নিউজ ফিডে, ইনস্ট্রিম অ্যাড, ভিডিওতে এভাবে যাবে, অরিজিনাল রেকমেন্ড করতেছে, এভাবে রাখেন এবং নেক্সটে ক্লিক করুন। তাদের রেকমেন্ডেশনটা সবসময় খেয়াল করবেন। এখন এখানে অল অপটিমাইজেশনটা আছে না, এটা সবসময় অন করবেন এবং নেক্সটে ডান করে দিবেন। ওকে, এখন আমার এইটুকু কাজ কমপ্লিট হয়ে গেল, তাই না? এই যে দেখেন আমার এখানে 14টা প্লেসমেন্ট পাইছে, মানে 14টা জায়গায় একটা যাবে। সো নিচের দিকে যদি আপনি আসেন, এগুলোতে আপনি আবার এডিট করতে পারবেন, এই যে কোন জায়গায় কিভাবে যাবে এডিট করা যাবে। এবং নিচের দিকে আসি, অ্যাডভান্টেজ ক্রিয়েটিভ যেটা আছে এটা ফুললি অপটিমাইজড করবেন। ওই যে আমরা অল দিলাম যে, তখন ফুললি অপটিমাইজড হয়ে গেছে। এরপর নিচের দিকে আসেন, এখানে আপনি ক্যাপশন দিবেন, যেটাকে প্রাইমারি টেক্সট বলতেছে। সো আমরা এখানে ক্যাপশন দিতে পারি, যেমন সাপোজ এটা হচ্ছে আমার ক্যাপশন, এই ক্যাপশনটাকে আমি এখানে অ্যাড করলাম। এখানে চাইলে আপনি বিভিন্ন লিঙ্ক দিতে পারেন, হ্যাশট্যাগ ইউজ করতে পারেন, মানে নর্মাল একটা কন্টেন্ট যেভাবে আপনি লিখতে পারেন সেটা। সো সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ছোট হলেই ভালো হয়। এরপরে আপনি যদি চান এইটাকে এইভাবে পাবলিশ করে দিতে পারেন, কোনো রকম বাটন ছাড়া আপনি পাবলিশ করতে পারবেন এঙ্গেজমেন্ট অ্যাড। তো বাটন ছাড়া যদি দেই, সুবিধা কি অসুবিধা কি? অসুবিধা হচ্ছে যে কোনো লিঙ্কে কেউ যেতে পারবে না, বাট লিঙ্কটা আপনি ক্যাপশনে দিতে পারেন। আর বাটন দিলে সুবিধা কি, মানে বাটন না দিলে সুবিধা কি? না দিলে সুবিধাটা হচ্ছে যে অনেকে এগুলোকে প্রমোশনাল অ্যাড হিসেবে ওইভাবে ভাবে না, মনে করে যে এটা নর্মাল কোন একটা পোস্ট, বা আমার হেল্প হচ্ছে এই পোস্টের কারণে, বা আমি এখানে কোনো একটা ভালো আইডিয়া পাচ্ছি। তো সেই হিসাবে অ্যাডটাকে পজিটিভ হিসেবে দেখতে পারে। তো ডিপেন্ড করে আপনি কি চাচ্ছেন অ্যাড থেকে। তো আমি ধরেন এখানে একটা বাটন অ্যাড করব, এই যে বাটন, আমরা লার্ন মোর দিলাম এবং এখান থেকে একটা ওয়েবসাইটের লিংক দিব। এই যে নিচের দিকে দেখেন, সাপোজ আমার বান্ডেল প্যাকেজে হয়তো আমি
ইমেজ দিলাম, সেই বান্ডেল প্যাকেজের লিঙ্কটা এখানে দিলাম। আপনি চাইলে এখানে যে কোনো লিঙ্ক দিতে পারেন, যে কোনো ওয়েবসাইটের লিঙ্ক দিলেই হবে। সো এরপরে আপনি যদি নিচের দিকে আসেন বা যদি অ্যাডভান্স প্রিভিউটা ওপেন করেন, অ্যাডভান্স প্রিভিউটা দেখেন কি অবস্থা। এই যে আমাদের ইমেজটা আছে না, এই ধরনের ইমেজ ইউজ না করাটাই বেটার, কারণ এখানে লেখাটা অনেক গ্যাঞ্জাম, অনেক গিজিমিজি হয়ে গেছে না, চাপাচাপি হয়েছে। সো আরেকটু যদি এখানে কম হতো তাহলে বেটার হতো। তো এখন দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাডের প্রিভিউ কোথায় কোথায় যাবে, কোথায় কোথায় যাবে না, দেখেন সব জায়গায় মোটামুটি চলে গেছে, শুধু এখানে যায়নি। এছাড়া সব জায়গায় অ্যাডটা চলে গেছে। তাহলে এখন আমি অ্যাডটাকে পাবলিশ করে দিতে পারবো, তাই না? পাবলিশ করে দিলাম, কাহিনী শেষ। তো আমি অ্যাডটাকে পাবলিশ করলাম না, এই পর্যন্ত রাখলাম। তাহলে আপনারা আজকে এঙ্গেজমেন্ট অ্যাড ক্যাম্পেইন কিভাবে করতে হয় শিখে গেলেন। একই সাথে এঙ্গেজমেন্টও হলো, ট্রাফিকও আনতে পারি। তো একসাথে একটা ক্যাম্পেইনে অনেক কাজ করা যেতে পারে। ক্লিয়ার? এর থেকে সহজভাবে বাংলাদেশের কেউ বুঝাতে পারবে না আপনাদেরকে। বলেন, কি সমস্যা আছে এখন? আচ্ছা, একজন বলছে স্যার, হাউ টু কানেক্ট ইনফ্লুয়েন্সার্স ফর ইনফ্লুয়েন্সার মার্কেটিং এন্ড গিভ আস আইডিয়া অফ দ্য প্রাইস। আচ্ছা, এটা হচ্ছে ইমেল করতে হবে আপনাদেরকে, ইনফ্লুয়েন্সারদের তাদেরকে ইমেল করতে হয়। ইমেল করলে ওরা আপনাদেরকে বাকি ডিটেলসটা দিয়ে দেয়। আচ্ছা, অনেকে বলছে ক্লিয়ার, হাউ টু ডিলিট ফেসবুক পেজ। ফেসবুক পেজ ডিলিট করতে গেলে সেটিং থেকে ডিলিট করতে হবে। স্যার, আমার অনেক কিছু বুঝতে অসুবিধা হচ্ছে, মনে হচ্ছে আমি ছাড়া এখানে সবাই বেশি এক্সপার্ট। আপনি প্রথম থেকে ক্লাসের প্রত্যেকটা ভিডিও দেখেন, তাহলেই হবে। একজন বলছে যে অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করবে কিভাবে, গত ক্লাসটা দেখেন, আপনাকে অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে না। আপনি কি করবেন, জাস্ট ফেসবুকে লগ ইন থাকবেন এবং লিখবেন facebook.com/ads ম্যানেজার। এখানে আসলে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলতে পারবেন। এটা নিয়ে গত ক্লাসে একদম ডিটেলস ক্লাস হয়েছে। আর যারা এরপর প্রবলেম ফেস করবেন, সাপোর্টে আসবেন। লোকেশন এবং টার্গেটিংটা আমি নেক্সট দিনে দেখাবো। পেজের নেম আপনি সেটিং থেকে চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, যারা মোবাইল থেকে কাজ করেন তারা মোবাইলে ডেস্কটপ মোডটা অন করবেন, তাহলে ওখান থেকে কাজ করতে পারবেন। আচ্ছা, আমি যতটুকু দেখাচ্ছি সেটা নিয়ে কোশ্চেন করেন, এটা দেখাবেন ওটা দেখাবেন এগুলো কোশ্চেন করেন না দয়া করে। ক্লাসটা বুঝেন। আপনাদের তো 4 মাসের কোর্স, 3 থেকে 4 মাসের কোর্স আপনাদের। আজকে কি শেষ হচ্ছে বলেন? যতটুকু যেভাবে করতেছে সেভাবে যান, স্টেপ বাই স্টেপ যান। আচ্ছা, ওকে। সো এখানে কয়েকটা কোশ্চেন আছে, কোশ্চেনগুলো আমি অ্যান্সার দিচ্ছি। যদি কারো ওয়েবসাইট লিংক না থাকে, যে কোনো একটা ডেমো লিংক হিসাবে ইউজ করতে পারেন, আর ওয়েবসাইট লিংক না দিলেও সমস্যা নেই। ওকে। সো একজন বলছে যে স্যার, অ্যাডিং ইনস্টাগ্রাম ইজ ম্যান্ডেটরি। না, ম্যান্ডেটরি না। অ্যাড ডিলিট করার পরে কি অ্যাড বাটনটা চলে যাবে? যদি আপনি ডিলিট করেন তাও থেকে যাবে। বিন নাম্বার রিমুভ অপশনটা কি? ওই যে বিন নাম্বার, ওখানে যাইতে হবে। বিন নাম্বারের অনেক কাহিনী আছে, এটা যদি সমস্যা হয় আপনি সাপোর্টে আসেন। আমাদের লাইভ ক্লাসের ভিডিওগুলোর টাইটেল, ক্লাস ডেট অ্যান্ড টপিক নেম অ্যাড করে দিলে ভালো হয়। ডেট তো দেওয়া সম্ভব না, আর ক্লাসের টাইটেলও অ্যাড করে দেওয়া হয় না, এর একটাই কারণ যাতে আপনারা ক্লাসগুলো করেন এবং দেখেন, দেখে মুখস্থ করে ফেলেন, এই কারণে। এটা ইচ্ছা করে করা হয় না। স্যার, আমার ফেসবুক পেজ ছিল 2টা, একটা ডিলিট করেছি, তারপরও এখন আর একটা পেজ ক্রিয়েট করতে গেলে হয় না, লিমিটেড দেখায়। ভিপিএন ইউজ করেন। মাই অ্যাকাউন্ট ইজ রেস্ট্রিক্টেড, সো কুড আই রান অ্যাড ফ্রম মাই পেজ। আচ্ছা, আপনার অ্যাড অ্যাকাউন্ট যদি রেস্ট্রিকশন থাকে তাহলে আপনি অন্য কোনো একটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে ট্রাই করতে পারেন। ওয়েব লিংক না থাকলে কি করব? যে কোনো লিংক দিয়ে কাজ করেন না, প্র্যাকটিস করেন। বাবা মা তো সবার বাইরে জব করে, তাহলে কেমনে অ্যাকাউন্ট করবো? আর বাবা মা তো 6 মাস পর পর আসে। তাহলে নিজের কাজ করতে হলে আপনাকে একটু সিস্টেম করে কাজ করতে হবে, আর যদি ক্লায়েন্টের জন্য কাজ করেন তাহলে তো দরকার নেই। স্যার, ভিডিও লিংকটা ড্যাশবোর্ডে কোথায় পাবো দেখতেছি না। ড্যাশবোর্ডে মাই কোর্সে যাবেন, স্টুডেন্ট ড্যাশবোর্ডে আসবেন,
অবশ্যই রেজিস্টার্ড ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে মাই কোর্সে যাবেন। এরপরে আপনার ব্যাচ যেটা, ওই ব্যাচে সিলেক্ট করবেন 47, এবং নিচের দিকে আসলে দেখতে পারবেন ক্লাসের ভিডিও দেওয়া আছে। আর আমাদের ওয়েবসাইটটা আপডেট করা হবে কিছুদিনের মধ্যে, ওয়েবসাইটে কাজ শুরু হবে, তো ওয়েবসাইটটা চেঞ্জ হবে, নতুন ফিচার দেখতে পারবেন আপনার ওয়েবসাইটে। আচ্ছা, এরপরে থ্যাংক ইউ ফর এক্সপ্লেনিং ইন সাচ ইজি ওয়ে, থ্যাংক ইউ স্যার অ্যাট। আচ্ছা, কাউকে অ্যাক্সেস দিলে ওই অ্যাক্সেস আবার অফ করতে পারবো? হ্যাঁ, পারবেন। অ্যাক্সেসের বিষয়ে আমি আরো ইজিলি দেখাবো আপনাদেরকে। স্যার আমি পেজ ক্রিয়েট করতে গেলে পেজ আছে দেখায়, বাট আমার কোনো পেজ নেই। আপনি সাপোর্টে যান কালকে। ফেসবুক অ্যাডে কাজ করতে গেলে প্রথম কি ফেসবুক বিজনেস ম্যানেজারে যেতে হবে, না অ্যাড ম্যানেজারে গিয়ে করব? গত দিনের ক্লাস দেখবেন। স্যার আমি অনেক পরে জয়েন করি, কিন্তু ভালোভাবে বুঝতে পারছি। আচ্ছা, ভালো। মেটা বিজনেস সুইটের কি আলাদা অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে না? কিছু করতে হবে না। স্যার এঙ্গেজমেন্টের স্পেশালিটি কি? অন্য টাইপের অ্যাডের সাথে ডিফারেন্স বিষয়টা ক্লিয়ার না। এঙ্গেজমেন্ট বলতে আপনি একটা নির্দিষ্ট পোস্টে লাইক কমেন্ট শেয়ার বাড়াতে চান বা ভিডিও ভিউ বাড়াতে চান, এই টাইপের বিষয়টা বোঝায়। অন্যান্য অ্যাড গুলো তো এক একটা এক এক রকম, তাই না? কোনোটা হয়তো বা ট্রাফিক অ্যাড ক্যাম্পেইন, কোনোটা হয়তো বা আমাদের কি বলে লিড ক্যাম্পেইন। সো এক একটার কিন্তু উদ্দেশ্য এক এক রকম। তো প্রতিটাই আমি দেখাবো আপনাদেরকে, ওয়েট করেন। চ্যাট বক্সের লিঙ্ক গুলো কপি করতে পারি না কেন? কম্পিউটার থেকে ক্লাসগুলোতে লিংক কপি করার কথা, জানি না। আহ ওকে, সো আপনাদের যে টুকটাক প্রবলেম গুলো আছে এগুলো নিয়ে সাপোর্টে আসবেন আমাদের, অথবা সাপোর্ট গ্রুপে পোস্ট করবেন, তাহলে হবে। আচ্ছা, আপনাদের একটা হোমওয়ার্ক দেওয়া হবে। সো আমি আপনাদের হোমওয়ার্ক গ্রুপে যাই, একটা হোমওয়ার্ক দিই। আপনাদেরকে কি এর আগে হোমওয়ার্ক দেওয়া হয়েছে? ব্যাচ নাম্বার 47, আজকে একটা হোমওয়ার্ক দেওয়া হবে। আচ্ছা। আচ্ছা, সবকিছুতে আপনাদের এত ইয়া কেন? আমাকে শেখাইতে হবে কেন? একজন বলছে কি, আচ্ছা জুমে রেকর্ড দিয়ে রেকর্ড না করে ওবিএস দিয়ে করলে ভালো হয়। না, জুমেরটা দিয়ে করলে সব থেকে ভালো। কেন এখানে জুমের রেকর্ডটা একদম এইচডি কোয়ালিটি এবং সব থেকে ভালো রেকর্ড হয়। ওবিএস দিয়ে করলে ঝামেলা হয়, অনেক সমস্যা হয়। আর আমাকে এখানে কেউ শেখাইতে আসবেন না ক্লাসের মধ্যে, যে ক্লাস রেকর্ড অন করেন, এটা করেন, সেটা করেন, সবই তো করি। এমন কি কোনো প্রবলেম আছে যে ক্লাস রেকর্ডিং আমি দেইনি আপনাদেরকে? সো এই ধরনের বিষয়ে আমাকে বলার এরপর থেকে চেষ্টা করবেন না। শেখানোর দরকার নেই। শেখেন। 15,000 স্টুডেন্টকে ট্রেনিং করেছে। সো বাংলাদেশে আমার থেকে বেশি স্টুডেন্টকে ট্রেনিং করেছে এরকম টিচার মনে হয় 20টাও নাই। একটু খেয়াল করে দেখবেন। যাই হোক, আমরা এখন হোমওয়ার্কে আসি। সো হোমওয়ার্ক দেখেন, আপনাদেরকে হোমওয়ার্ক দিই। আর আরেকটা বিষয় আপনাদেরকে বলি যে ক্লাস শুরু করা, ক্লাস শেষ করা নিয়ে কোনো কোশ্চেন করবেন না কেউ। ক্লাস যদি আমাদের 9টা 15 মিনিট হয়, আমাকে 9টা 16 মিনিটে কেন ক্লাস শুরু করাতে হবে? আপনাদের আসার জন্য তো আমরা 5টা মিনিট ওয়েট করি, তাই না? তো এখানে অনেকে নেগেটিভিটি ক্রিয়েট করার জন্য অনেক ধরনের কোশ্চেন করে। তো আমার সাথে নেগেটিভিটি ক্রিয়েট করে আপনি আমার মানে রাগ উঠাবেন বা এই ধরনের কিছু হবে না। কারণ এগুলো বিষয় অনেকদিন ধরে ফলো করে আসতেছি, ফেস করে আসতেছি। আর যারা এই ধরনের কাজ করবেন তাদেরকে এরপর থেকে ক্লাস থেকে বের করে দেবেন। অনেকে হয়তো পজিটিভ ভাবে জিনিসগুলো বলে, বাট বেশিরভাগই নেগেটিভ ভাবে বলে। তো যারা পজিটিভ ভাবে বলেন তাদেরকে আমি কিছু বলতেছি না, যারা নেগেটিভ ভাবে বলেন তাদের জন্য এই কথাগুলো, অ্যান্সার গুলো। হোমওয়ার্ক 1, আপনাদের হোমওয়ার্ক হচ্ছে ক্রিয়েট এ ফেসবুক পেজ। ফেসবুক পেজ ক্রিয়েট করা, মেক এ প্রফেশনাল ফেসবুক কাভার ফটো ফর ইওর পেজ, মেক 3 ইমেজ কন্টেন্ট অ্যান্ড পোস্ট ইট টু ইওর ফেসবুক পেজ। 3টা কন্টেন্ট বানাবেন, ফেসবুক পেজে পোস্ট করবেন। কপি টপি করবেন না, নিজের মতো করে ভালোভাবে বানাবেন।
আর ক্যাপশনও দিবেন অবশ্যই। এরপরে 4 নাম্বার যেটা, সেটা হচ্ছে ক্রিয়েট এ এঙ্গেজমেন্ট অ্যাড ক্যাম্পেইন ফর ওয়ান অফ দোজ থ্রি কন্টেন্টস। এই যে আপনি উপরে তিনটা যে পোস্ট করছেন, এইটার তিনটার মধ্যে যে কোনো একটা পোস্টের জন্য অ্যাড রান করবেন। তাহলে কি হবে, এক্সিস্টিং পোস্ট নিয়ে অ্যাড রান হবে, তাই না? 5 নাম্বার কি, অ্যাডের বাজেট। অ্যাডের বাজেট ডেইলি সাপোজ $10 বা 1000 টাকা যে কোনো একটা দিবেন, ঠিক আছে? $10 দিলেন। আচ্ছা, শিডিউলিং করবেন। অ্যাড শিডিউলিং হচ্ছে আপনার ডিসেম্বরের 10 থেকে 20 তারিখ। টার্গেটিং আপাতত করার দরকার নেই, টার্গেটিং আমি পরে শেখাবো নেক্সট ক্লাসে। সো আচ্ছা, এটা গেল। আরেকটা কাজ করবেন, এখানে লিখি ক্রিয়েট অ্যানাদার অ্যাড ক্যাম্পেইন ইউজিং নিউ অ্যাড ক্রিয়েটিভ। এটা কি বলছি, নিউ অ্যাড ক্রিয়েটিভ, মানে উপরটা কিন্তু এক্সিস্টিং পোস্ট ছিল, আপনি এখানে কি করছেন, এক্সিস্টিং পোস্ট না, নিউ একটা অ্যাড বানাবেন নতুন একটা ইমেজ বা ভিডিও দিয়ে, ঠিক আছে? এরপরে আপনি এটাকে কি করবেন, শিডিউল করবেন। সো এখানে আমি এটাকে মার্ক করি, ডেইলি বাজেট। এটার জন্য আপনি $5 দিবেন। শিডিউল করবেন হচ্ছে ডিসেম্বরের 20 থেকে 25 তারিখ। বাটন দিবেন, বাটন হচ্ছে দিবেন হচ্ছে লার্ন মোর অ্যান্ড অ্যাড এনি ওয়েবসাইট, যে কোনো ওয়েবসাইট লিঙ্ক দিতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা কাজ যখন করবেন সেগুলোর স্ক্রিনশট নেবেন, টেক স্ক্রিনশট অফ এভরি স্টেপস অ্যান্ড পোস্ট ইট অন দিস গ্রুপ। নোট অবশ্যই মেনশন করবেন আপনার স্টুডেন্ট আইডি অ্যান্ড ব্যাচ নাম্বার, ঠিক আছে? ওকে, আপনাদের এই হোমওয়ার্কটা ভালোভাবে দিলাম, যারা হোমওয়ার্কটা বোঝেন নাই আমি বুঝাই দিচ্ছি। সো যারা এখনো আপনারা হোমওয়ার্ক গ্রুপে অ্যাড হননি, অবশ্যই হোমওয়ার্ক গ্রুপে অ্যাড হইতে হবে, এগুলো প্রথম থেকেই বলে আসছে আপনাদেরকে। তো এটা আমাদের হোমওয়ার্ক গ্রুপ, যেটা আপনাদের স্টুডেন্ট ড্যাশবোর্ডে লিংক দেওয়া আছে। আপনারা কি করবেন, আমি হোমওয়ার্কটা দেখাচ্ছি। সরি, এখানে একটা জিনিস ভুল হয়েছে, আপনাদের ব্যাচ নাম্বারটা মেনশন করতে ভুলে গেছি, ব্যাচ নাম্বার 47। আচ্ছা, তো দেখেন এখানে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে হবে, সেখানে একটা কভার ফটো দিতে হবে, অবশ্যই ভালো, আন্দাজি যেমন তেমন দিলে হবে না। 3টা ইমেজ কন্টেন্ট বানাবেন এবং ওই পেজে পোস্ট করবেন। ওই 3টা কন্টেন্টের মধ্যে যে কোনো একটা দিয়ে একটা অ্যাড বানাবেন, এঙ্গেজমেন্ট অ্যাড, সেখানে ডেইলি $10 বাজেট দিবেন এবং শিডিউল করবেন। এরপরে আরো একটা অ্যাড ক্যাম্পেইন বানাবেন, যেখানে নিউ অ্যাড ক্রিয়েটিভ হবে, কোনো এক্সিস্টিং পোস্ট না, যে কোনো ইমেজ বা ভিডিও দিয়ে। সেখানের জন্য বাজেট থাকবে ডেইলি $10, শিডিউল হবে 20 থেকে 25 ডিসেম্বর, বাটন হবে কি লার্ন মোর। উপরটাতে আপনি বাটন দিতে পারেন, নাও দিতে পারেন, সমস্যা নেই। প্রত্যেকটা স্টেপের স্ক্রিনশট নেবেন এবং কি করবেন, নিয়ে কম্পিউটারে সেভ করবেন, তারপরে এখানে এই গ্রুপের মধ্যে পাবলিশ করবেন। সো গ্রুপে যখন পোস্ট করবেন অবশ্যই আপনার স্টুডেন্ট আইডি এবং ব্যাচ নাম্বার দিয়ে পোস্ট করবেন। যেমন দেখেন, যে হোমওয়ার্ক 1 ব্যাচ নাম্বার 47,
এটা আবার কোনটা? ব্যাচ নাম্বার 47 এর তো হোমওয়ার্ক দেয়নি আমি। উনি হয়তো বা ভুলে ব্যাচ নাম্বার লিখছে। তো দেখেন একটা ব্যাচ নাম্বার 49। এই যে হোমওয়ার্ক গুলো এভাবে পাবলিশ করছে না, এভাবে। ক্লিয়ার? হোমওয়ার্ক বলেন, কোনো কোশ্চেন থাকলে লেখেন। আচ্ছা, একজন বলছে বাজেট কিভাবে ভ্যারি করে। বাজেটের উপরে ডিপেন্ড করে অনেক কিছুই। অডিয়েন্স কতটুকু লার্জ হবে, কতটুকু ছোট হবে, নেক্সট ক্লাসে এই জিনিসগুলো দেখাবো আমি। বুস্ট করলে পেজ মনিটাইজেশনে কোনো সমস্যা হয় কিনা, না কোনো সমস্যা নেই। অ্যাড রান করতে হবে না, জাস্ট ওই পাবলিশ পর্যন্ত গেলেই হবে, পাবলিশ না করলেও কোনো সমস্যা নেই। কোন টাইপের পেজ অন করলে ভালো হবে, যে কোনো পেজে করতে পারেন, সমস্যা নেই। ডলার কি পরের দেওয়া লাগে? আচ্ছা, এটা বুঝে নেই স্যার। আমার আগে থেকে পেজ বানানো সমস্যা নাই। যদি আগে থেকে কারো পেজ বানানো থেকে প্রবলেম নেই, ওটা নিয়ে কাজ করা। হোমওয়ার্ক গ্রুপে সবগুলো প্রশ্নের ঠিকভাবে অ্যান্সার দিয়ে হয়ে যাবে। কাভার ফটো কিভাবে ডিজাইন করব এটা নিয়ে ক্যানভার ভিডিও দেওয়া হয়েছে আপনাদের স্টুডেন্ট ড্যাশবোর্ডে। সো স্টুডেন্ট ড্যাশবোর্ডে যাবেন, এখানে দেখবেন ক্যানভা ডিজাইনের দুইটা ভিডিও দেওয়া আছে। এই দুইটা ভিডিও দেখলেই ক্লিয়ার হয়ে যাবে। আর নেক্সট ক্লাসে আসার আগে কি করবেন, এই পোস্টগুলো দিয়ে তারপর ক্লাসে আসবেন। নেক্সট ক্লাসে আমি আপনাদের হোমওয়ার্ক দেবো, বা হোমওয়ার্ক রিলেটেড যদি কোনো প্রবলেম থাকে সেটা দেখার চেষ্টা করব। যারা বলতেছেন যে সব মাথার উপর দিয়ে যাচ্ছে, তাদেরকে প্রথম থেকে ক্লাসের ভিডিও দেখতে হবে। যারা বলতেছেন পেজের পেজ ওপেন করতে প্রবলেম হচ্ছে বা অন্য কোনো প্রবলেম, তাদেরকে একটু অনলাইন সাপোর্টে আসতে বলবো। আগামীকালকে অনলাইন সাপোর্টে আসবেন। আচ্ছা, বা যে কোনো টুকটাক ছোটখাটো প্রবলেম যদি হয় একটু সাপোর্টে আসেন, তাহলে হবে। ফোনে হোমওয়ার্ক করা যাবে, কোনো সমস্যা নেই, করেন। কার্ড অ্যাড না করলে কি অ্যাড ক্রিয়েট করা যাবে? হ্যাঁ যাবে, কোনো সমস্যা নেই। কার্ড অ্যাড করতে হবে এরকম কোনো কিছু নেই। ফেসবুক পেজ নেম কি দিলে ভালো হয় বা কি ধরনের পেজ ক্রিয়েট করবো, এটা ডিপেন্ড করে যে আপনি কি চাচ্ছেন। সো এটা আপনার উপর ডিপেন্ড করে। স্যার পেজ বা কভার ফটো কি রিলেটেড ক্রিয়েট করব, বা এটা যেই পেজ সেই রিলেটেড করলে ভালো হয়। যদি আপনি কোনো ডিজিটাল মার্কেটিং এজেন্সি টাইপের পোস্ট পেজ ক্রিয়েট করেন, তাহলে সেই ধরনের পোস্ট করেন এগুলো। পেজ খুলতে অনেকের প্রবলেম হতে পারে, সেক্ষেত্রে ভিপিএন ইউজ করতে পারেন, ফেসবুক লাইট অ্যাপটা ইউজ করতে পারেন। আশা করি এগুলো করলে ঠিক হবে। তারপর সমস্যা হলে সাপোর্টে আসেন। ওকে, তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকুক। আর আশা করি ক্লাসগুলো আপনাদের ভালো লাগতেছে, শিখতে পারতেছেন নতুন কিছু। জাস্ট যেভাবে ক্লাসগুলো চলতেছে সেভাবে ট্রাই করেন। ঠিক আছে? আচ্ছা। একজন বলছে যে ওল্ড পেজ ডিলিট করাটা একটু দেখাবেন কিনা। আচ্ছা, এটার জন্য আপনি একটু সাপোর্টে যান, ওরা দেখা দিবে আপনাকে। অনলাইন সাপোর্টের টাইম কখন, এগুলো যদি এতদিন পরে জিজ্ঞেস করেন ক্লাসে, তাহলে আপনার ক্লাস করাটাই বৃথা। তো সাপোর্ট টাইম সকাল 10টা থেকে 2টা এবং সন্ধ্যা 6টা থেকে রাত 12টা। ফেসবুক আইডি 2 উইক হয়নি। ভালো মতো ফেসবুক অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে রেগুলার ইউজ করে তারপরে অ্যাড অ্যাকাউন্ট ইউজ করতে পারবে। ঠিক আছে, তো ঠিক আছে, আজকে পর্যন্ত থাকুক। ভালো থাকেন সবাই, হ্যাঁ, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।